আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, এক্সেস মেডিকেল কলেজ। তোমাদের আজকের তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ ক্লাসে সবাইকে স্বাগতম। সরি ফর বিং এ বিট লেট। চলো আমরা কাল বিলম্ব না করে পড়া শুরু করে দেই। তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, প্রথমে চ্যাপ্টারটা সম্পর্কে বলে নিই। দেখো, ফিজিক্সের সবচেয়ে ছোট চ্যাপ্টার হচ্ছে তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, এই চ্যাপ্টারটা। হ্যাঁ, তবে ছোট হলেও প্রত্যেক বছর এটা থেকে 2টা বা 1টা করে প্রশ্ন আসে। সো এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সবাই শুরু থেকেই মনোযোগী থাকবা, এটা তোমাদের সবার কাছে আমার প্রত্যাশা। এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদেরকে কমেন্টে ফলো করবো। তাহলে শুরু করে দেয়া যাক ক্লাস। তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। অডিও ভিডিও অল ক্লিয়ার তো? আচ্ছা, শুরুতে আসো সূচনা। দেখো, ফিজিক্সের যে সালগুলো আছে, এই সালগুলো তো আসলে আমরা ফিজিক্সের সব সাল পড়বো না, কিছু ইম্পর্টেন্ট সাল যেগুলা লাগবেই সেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন এইটা একটা, তড়িৎচুম্বক আবেশ কত সালে আবিষ্কৃত হয়? 1831 সালে। কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। তো আমরা এই যে দেখো গোল দেয়া আছে, 1831 সাল মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন, এটা আমরা মনে রাখবো। এবং এখানে দেখো লাল বক্স করে দেয়া আছে, আবেশ কি জিনিস? চুম্বক ক্ষেত্র আর পরিবাহী এর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে বলে তড়িৎচুম্বকীয় আবেশ। ঠিক আছে, বিষয়টা কিরকম? ধরো ঠিক পরের পেজে যদি তুমি যাও, দেখো এই চ্যাপ্টারটা যে পৃষ্ঠাটায় শুরু, যে কোনো এডিশনের বইয়েরই আমি অনুচ্ছেদ ধরে ধরে যেরকম আগাবো, এখানে যেমন সূচনাতে আমরা পেলাম একটা সাল এবং বিজ্ঞানীর নাম। এর ঠিক দ্বিতীয় পৃষ্ঠায়, সব এডিশনের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় তুমি এরকম একটা চিত্র পাবা, চুম্বক আর এই যে পরিবাহী অর্থাৎ বদ্ধ কুণ্ডলী এরকম আছে। দেখো, আমরা সবাই জানি আবেশ কি জিনিস। এই চুম্বক এবং এই কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে আমরা জানি কি উৎপন্ন হয়, যে এই যে বদ্ধ কুণ্ডলীটার মধ্যে, এই বদ্ধ কুণ্ডলীটার মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এটাকে বলে তড়িৎচুম্বক আবেশ। অর্থাৎ এই যে চুম্বকটা এখানে আছে, এই চুম্বকের তোমার চৌম্বক শক্তির প্রভাবে এই চুম্বকের চারপাশে তো তোমার কি থাকে, এরকম তোমার আমরা ফ্লাক্স পড়ছি যে একটা চুম্বকের চারপাশে কি থাকে? চৌম্বক ফ্লাক্স থাকে। সো একটা চুম্বকের চারপাশে যদি চৌম্বক ফ্লাক্স থাকে, তো এই চৌম্বক ফ্লাক্স যখন এই চুম্বকটাকে কুণ্ডলীর কাছে নেওয়া হয় তাহলে এই কুণ্ডলীটা ফ্লাক্স বেশি পায়, সরিয়ে আনলে ফ্লাক্স আবার কমে যায়, কারণ চুম্বকটা তো তার ফ্লাক্স সহ সরে আসতেছে। তো যখন চুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি এভাবে বজায় থাকবে তখন ফ্লাক্সের পরিবর্তন হবে। যখনই ফ্লাক্সের পরিবর্তন হয় তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। তখনই কিসের সৃষ্টি হয়? আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। তো এটাকে বলে তড়িৎচুম্বকীয় আবেশ। তোমাকে এই সংজ্ঞাটা থেকে প্রশ্ন করতে পারে যে চুম্বক আর কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে কি উৎপন্ন হয়? তড়িৎচুম্বক আবেশ। আচ্ছা, এটার উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট যেই যন্ত্র, জেনারেটর, ট্রান্সফর্মার, এগুলো তৈরি করা হয়েছে। তোমাকে উল্টাভাবে প্রশ্ন করতে পারে জেনারেটর, ট্রান্সফর্মার কোন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি? এটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। আচ্ছা, এটার পরে তুমি আসো এই যে দ্বিতীয় পৃষ্ঠায় দেখো, এখানে লাল বক্স আবার করে দেওয়া আছে, তড়িৎবাহী কুণ্ডলীকে বলে মুখ্য কুণ্ডলী এবং যে তারের কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে বলে গৌণ কুণ্ডলী। এই যে দাগানো দুইটা লাইন, এটা সম্পর্কে যে আমি বললাম, সেখান থেকে বলতে গেলে তোমাকে এই চিত্রটাতে আসতে হবে। দেখো এই চিত্রটায় দেখো দুইটা কুণ্ডলী আছে, একটা কুণ্ডলীতে দেখো এই যে কোষ আছে একটা কুণ্ডলীর মধ্যে এবং পরিবর্তনশীল রোধ আছে। তাহলে কি হবে?
প্রবাহটা পরিবর্তনশীল হয়ে যাবে। এই কোষ থেকে যেই প্রবাহ বের হবে সেই প্রবাহটা কি হবে? পরিবর্তনশীল প্রবাহ। ঠিক আছে, এই পরিবর্তনশীল প্রবাহের ফলে কিন্তু তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল হবে। অর্থাৎ তুমি এই ক্ষেত্রে চুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র, চুম্বক তো এখানে নাই, কিন্তু তুমি তড়িৎবাহী কুণ্ডলীতে প্রবাহ দিলে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সেটা আমরা কোথা থেকে জেনেছি? সেটা আমরা জেনেছি হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, সেখান থেকে। সেটা ওয়েরস্টেড আবিষ্কার করেন। একটু নিচে আমরা দেখব যে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াকে আবিষ্কার করেন ওয়েরস্টেড। সেটা মূলত কি জিনিস? সেটা মূলত হচ্ছে যে কোনো একটা তারে, যেমন এই যে একটা তড়িৎবাহী কুণ্ডলী, তড়িৎবাহী কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যখন চালনা করা হবে তখন চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, তখন চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। আচ্ছা এখানে, আচ্ছা এখন আমার কথা এবং ভিডিও সবাইকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? অনেকে কমেন্ট করেছো যে এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা আমার মনে হয় এখন অল ক্লিয়ার। দেখো এখানে খেয়াল করো, দেখো এখানে তোমার এই যে আমি এই চিত্রটায় ছিলাম, আমি যেহেতু তোমাদের প্রবলেম হয়েছে অনেকের, আমি এই অংশটা আবার বলতে চাচ্ছি। আচ্ছা আসো আমরা এখন এই চিত্রটার মধ্যে থাকি। এখানে একটা তারের প্রবাহ দিলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো চৌম্বক ক্ষেত্র যে সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্র যেহেতু রোধ পরিবর্তনশীল, এই চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল হয়। এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র এই পাশের কুণ্ডলীটা যখন পায় তখন তার মধ্যে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। আর তড়িৎচালক শক্তি থাকলে তার মধ্যে প্রবাহ সৃষ্টি হবে। আমরা জানি যে একটা বদ্ধ তারে তড়িৎচালক শক্তি থাকলে তার মধ্যে প্রবাহ চলে। ঠিক আছে, তাহলে এই যে এই ক্ষেত্রে একটা তারে তুমি নিজে প্রবাহ দিলা এই যে কোষের মাধ্যমে, যেটাতে তুমি প্রবাহ দিবা অর্থাৎ তড়িৎবাহী কুণ্ডলী, সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। আর যে তারের কুণ্ডলীতে এই যে দেখো প্রবাহ সৃষ্টি হয়, এই জন্য গ্যালভানোমিটার দেয়া আছে এখানে, হ্যাঁ, যে সেই কুণ্ডলীটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো তোমাকে সবচেয়ে সোজা দুইটা প্রশ্ন করতে পারে যে তড়িৎবাহী কুণ্ডলীকে কি বলা হয়? মুখ্য কুণ্ডলী। আর যে তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। আচ্ছা ম্যাথে তোমাকে বলে দিবে যে একটা তারে প্রবাহ মানে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী এভাবে না বলে যদি বলে যে এত প্রবাহ দেয়া হলে এত প্রবাহ উৎপন্ন হয়, তখন তোমাকে বুঝে নিতে হবে যে যে প্রবাহ দেয়া হয়েছে সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, আর যেটাতে প্রবাহ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। আচ্ছা এই আলোচনাগুলো খুবই প্রিমিটিভ আলোচনা, আমরা সামনে আগাই। আমরা নেক্সট চলে যাব কত নম্বর অনুচ্ছেদে আমি বলছি তোমাদেরকে। দেখো তুমি প্রত্যেক এডিশনের বইয়ের তৃতীয় পৃষ্ঠায় চলে যাও, সারণী 1, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। আচ্ছা এখন শোনো, দেখো এখন এখানে সবাই একটু মনোযোগ দাও। এই যে সারণী 1, এখানে খেয়াল করো লাল বক্স দুইটা, একটা হচ্ছে কুণ্ডলী সাপেক্ষে চুম্বক মেরুর গতি, আর একটা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, এরকম বলা আছে। আমি আগেই বলে নিচ্ছি, দেখো এখানে একটা চুম্বককে, এই যে আগের পৃষ্ঠায় একটা চুম্বককে বদ্ধ কুণ্ডলীর কাছে আনলে বা দূরে সরিয়ে নিলে এই কুণ্ডলীটার মধ্যে উৎপন্ন প্রবাহ কেমন হয়? সেটা কি ক্লকওয়াইজ হয় না অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অর্থাৎ বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ বা দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, সেটা আমরা দেখব কিভাবে, আমরা একটু পরে বলছি। এখানে দেখো এই চিত্রটার মধ্যে আমি একটু লিখে নিচ্ছি, এখানে বামাবর্তী মানে হচ্ছে, বামাবর্তী মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, বামাবর্তী মানে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর দক্ষিণাবর্তী মানে হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা এখন তুমি দেখো নর্থ মেরু নিকটে আনলে বামাবর্তী হয় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, আবার নর্থ মেরুটা যখন দূরে সরিয়ে নেওয়া হবে তখন দক্ষিণাবর্তী হবে।
অর্থাৎ নর্থ মেরু কাছে আনলে এটা ঘড়ির কাঁটার দিকে হবে আবিষ্য তড়িৎ প্রবাহের, সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, আর সরিয়ে নিলে ঘড়ির কাঁটার দিকে। বিষয়টা এরকম সহজভাবে বললে পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকবে যে নর্থ মেরু নিকটে আনলে আবিষ্ট তড়িৎ প্রবাহের কেমন হয়, বামাবর্তী না দক্ষিণাবর্তী। এভাবে 4টা অপশন দিয়ে সত্য মিথ্যা আসতে পারে। তাহলে এখন এই জিনিসটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব এন এন বাম, এবং সেটা দিয়ে আমরা মনে রাখবো। তোমরা এখানে দেখো, এখানে এই অংশটা তোমাদের ফিজিক্স সহায়ক, আমি এটা একটু মুছে নেই। এই অংশটা কোথা কোথা থেকে নেওয়া হয়েছে? কম্পেনিয়ন বুকের ক্লাস নোট অংশ। কম্পেনিয়ন বুকের এই চ্যাপ্টারের ক্লাস নোট অংশ থেকে নেওয়া হয়েছে। এই এন এন বাম মানে কি আসলে? এই এন এন বাম প্রত্যেকটাকে তুমি প্লাস 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 ধরবা। এই এন এন বাম প্রত্যেকটাকে তুমি প্লাস 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 ধরবা। দেখো এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন। তো এন এন বাম প্রত্যেকটা প্লাস মানে কি আসলে? দেখো এন মানে হচ্ছে নর্থ মেরু, নর্থ মেরুকে আমরা প্লাস ধরলাম। নিকটে এন, এন মানে নেয়ার বা নিকটে, নিকটে আমরা প্লাস ধরলাম। বাম মানে বামাবর্তী, বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে প্লাস ধরলাম। এখন তুমি দেখো নর্থ, নিকটে, বামাবর্তী প্রত্যেকটাকে যদি তুমি প্লাস ধরো, তাহলে সাউথ মেরু বললে কি হবে? মাইনাস। নিকটে না বললে, দূরে বললে কি হবে? মাইনাস। বামাবর্তী না বলে দক্ষিণাবর্তী বললে কি হবে? মাইনাস। তাহলে এখন তুমি যদি এইটা মনে রাখো এন এন বাম সবগুলা প্লাস, তাহলে তোমাকে নর্থ মেরু নিকটে, নর্থ মেরু দূরে, সাউথ মেরু নিকটে, সাউথ মেরু দূরে বললে তখন আবিষ্ট তড়িৎ প্রবাহের মুখ বামাবর্তী হবে না দক্ষিণাবর্তী হবে, তুমি বের করতে পারো। কারণ তুমি জানো প্লাসে প্লাসে কি হয়, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে কি হয়। ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো তুমি পুরা ছকটাতে, আমি যদি এখানে দেখো, এইখানে কিন্তু ছকটা পরপর তুলে নেওয়া আছে, ছকটা পরপর তুলে নেওয়া আছে। তুমি খেয়াল করে দেখো এখানে এই যে নর্থ মেরু নিকটে বামাবর্তী, তো নর্থ মেরু তো প্লাস, নিকটে তো প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাসে কি হয়? প্লাস। ঠিক আছে বামাবর্তী। আবার এই যে নর্থ মেরু দূরে নিলে কি হয়? এইখানে আসো, নর্থ মেরু তো প্লাস, তারপর তুমি পড়ছো এন এন বাম, নর্থ প্লাস, নিকটে প্লাস, বামাবর্তী প্লাস, তো এখানে বলছো দূরে, দূরে বললে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, দক্ষিণাবর্তী। আবার তুমি এর পরেরটাতে আসো, তুমি এর পরেরটাতে দেখো সাউথ নিকটে বলছে, সাউথ নিকটে বললে তাহলে সাউথ তো মাইনাস, আবার নিকটে প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস, দক্ষিণাবর্তী। ঠিক আছে? তো এইভাবে লাস্টেরটা যদি আমরা দেখি, লাস্টেরটাতে আছে কি? সাউথ দূরে নিলে কি হয়? এখানে দেখো এই সাউথ দূরে নিলে লাস্টেটাতে সাউথ তো মাইনাস, দূরেও মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। ঠিক আছে? এভাবে আমরা এন এন বাম প্লাস 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 যদি মনে রাখি এন এন বাম, তাহলে পুরা ছকটাই আমাদের চিহ্ন মিলিয়ে উত্তর করা সম্ভব। এবারে আমরা একটু প্র্যাকটিস করব। নর্থ মেরু নিকটে আনলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মুখ কেমন হয়? এই যে এটা তোমাকে উত্তর করতে হবে। নর্থ নিকটে আনলে কেমন হয়? তুমি পড়ছো এন এন বাম, তাহলে নর্থ মেরু প্লাস, নিকটে প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস, মানে কি হবে? বামাবর্তী হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার নর্থ দূরে নিলে কি হয়? নর্থ তো প্লাস, দূরে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, তার মানে এটা কি হবে? দক্ষিণাবর্তী হবে, এটা হবে দক্ষিণাবর্তী। আচ্ছা, এইবার এখানে দেখো প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়েও করতে পারে। নিকটে আনলে দক্ষিণাবর্তী হয় কোন মেরু? তুমি এটা উত্তর করবা, নিকটে আনলে দক্ষিণাবর্তী হয় কোন মেরু? নিকটে আনলে দক্ষিণাবর্তী হয় কোন মেরু? নিকটে চিহ্নটা বসাও, দক্ষিণাবর্তীর চিহ্নটা বসাও, তাহলে এখানে কোন চিহ্ন আসে সেটা তুমি বের করো। এটা উত্তর করো প্লিজ। আচ্ছা, নিকটে আমরা দেখি অনেকে উত্তর করছো। নিকটে কি? প্লাস। আমরা পড়ছি এন এন বাম, এন 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 তো নিকটে প্লাস, বাম বামাবর্তী প্লাস, তাহলে দক্ষিণাবর্তী মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে উত্তর কি হবে? মাইনাস মেরু কোনটা? উত্তর হবে সাউথ মেরু, উত্তর হবে এস মেরু। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের উত্তর পেলাম। সবাইকে ধন্যবাদ। ফারজানা, নাজমুন, ফাতেমা, জোহরা, শামসুন, রাদিয়া, তাসমিয়া, আফরিন, আনিন্দিতা, থ্যাংক ইউ অল। এখন তোমরা লাস্ট যে প্রশ্নটা আছে সেটা দেখো। সাউথ মেরু
বামাবর্তী হয় কখন? সাউথ মেরু বামাবর্তী হয় কখন? নিকটে আনলে না দূরে নিলে? সাউথ বামাবর্তী। তো তুমি পড়ছো এন এন বাম, নর্থ বললে প্লাস হইতো সাউথ মাইনাস এন এন বাম, বাম বামাবর্তী প্লাস মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। ঠিক আছে, তাহলে নিকটে আনলে না দূরে নিলে? এইটা হবে মাইনাস, যেহেতু দূরে নিলে। তাহলে আমরা আমাদের উত্তর পেয়েছি। হ্যাঁ, তোমরা নিলয় আনসার করেছে, নূরজাহান আনসার করেছে, শুভজিৎ, থ্যাংক ইউ। আমরা এইবারে নেক্সট টপিকে চলে যাই। আমার মনে হয় এইটাতে কারো কোনো কনফিউশন নেই, এটা খুবই সহজ একটা টপিক। আমরা এটার পরে এর ঠিক নিচেই যে আবার সারণী একে ছকটার ঠিক নিচের কাজ বক্সের নিচে দেখো 4টা লাইন দাগানো আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে রিসেন্টলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে। এখন তোমরা একটু মনোযোগ দিবা, এখানে না একটু কনফিউজিং লাইন আছে ওপরে, সেটা আমরা পরে দেখব। আগে এই অংশটুকু নিয়ে কথা বলবো। দেখো এখানে বলছে যে কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়? কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহ, কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়? খেয়াল করো, দেখো কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, চুম্বকের মেরুশক্তি বাড়ালে বৃদ্ধি পায়, চুম্বক কুণ্ডলীর আপেক্ষিক গতি বৃদ্ধি করলে বৃদ্ধি পায়, কুণ্ডলীর ভেতরে কাঁচা লোহার মজ্জা রাখলে বৃদ্ধি পায়। এই যে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে যে বলা আছে, প্রত্যেকটা এক্স্যাক্টলি টু দা পয়েন্ট হইতে হবে, সেম হইতে হবে। হ্যাঁ, ধরো এই কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা, এটা যে বলছে এক্স্যাক্ট এটাই হইতে হবে, কুণ্ডলীর আয়তন বললে হবে না, এটা তুমি জানো। চুম্বকের মেরু শক্তি এটাই থাকতে হবে। হ্যাঁ, আপেক্ষিক গতির জায়গায় যদি আপেক্ষিক বেগ বলে তাহলে হবে না। তোমার কাছে মনে হইতেছে গতি আর বেগের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আপাত দৃষ্টিতে না থাকলেও যেহেতু এখানে গতি আছে, তোমাকে 4টা অপশন দিয়ে যদি কোনো সত্য মিথ্যা দেয় এক্স্যাক্টলি টু দা পয়েন্ট এরকমই হতে হবে। কেন আমি বলছি একটু পরে। এখানে কাঁচা লোহার মজ্জা বলছে, যদি শুধু লোহার মজ্জা বলে হবে না, বলতে হবে কাঁচা লোহার মজ্জা। এখানে একটা প্রশ্ন যদি এখান থেকে আসে সত্য মিথ্যা, এবং সেই প্রশ্নের 4টা অপশন এখান থেকেই দিয়ে দেয়, তাহলে এখান থেকেই কোনো একটা পয়েন্ট চেঞ্জ করে দিবে। যেমন কাঁচা লোহার মজ্জার জায়গায় ধরো লোহার মজ্জা দিবে, কুণ্ডলীর ক্ষেত্রফলের জায়গায় ধরো কুণ্ডলীর আয়তন দিবে, হ্যাঁ, আপেক্ষিক গতির জায়গায় ধরো আপেক্ষিক বেগ দিয়ে দিবে। সেক্ষেত্রে তোমাকে আপেক্ষিক গতি বললে তখনই শুধুমাত্র সেটা সত্য হবে, কাঁচা লোহার মজ্জা বললে তখনই শুধুমাত্র সেটা সত্য হবে, কুণ্ডলীর ক্ষেত্রফল বললে তখনই শুধুমাত্র সেটা সত্য হবে। যদি আয়তন বা এখানে যদি গতির জায়গায় বেগ দেয় বা এখানে শুধু লোহার মজ্জা বলে তাহলে হবে না, যখন 4টা অপশনই দিয়ে দিবে। হ্যাঁ, কারণ এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল, কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট কোন কোন বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি, কোন বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় না? ঠিক আছে, তো তখন অপশনগুলা কেমন ছিল? কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা বৃদ্ধি পেলে, চুম্বকের মেরু শক্তি বাড়ালে, কাঁচা লোহার মজ্জা থাকলে, আর আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে। যখন 4টা অপশনই আছে, কোনটা এখানকার থেকে ভিন্ন? বলছে আপেক্ষিক বেগ, তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ ভুল। ঠিক আছে, তোমাকে এক্স্যাক্টলি আপেক্ষিক গতি আছে, আপেক্ষিক গতি উত্তর করা যদি অপশনে থাকে তাহলে সেটা সত্য হবে। যদি আপেক্ষিক গতির জায়গায় আপেক্ষিক বেগ থাকে তাহলে সত্য হবে না। কখন? যখন 4টা অপশনই আছে। হ্যাঁ, এখন আমাদেরকে এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। এবং তুমি এইবারে এটা কনফিউজিং লাইন উপরে পাবা, যেটা এখানে এখানে তুমি দেখো এই অংশটা দেখো, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা চুম্বক কুণ্ডলের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে বলছে। হ্যাঁ, এই লাইনটা দেখো, আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা চুম্বক কুণ্ডলীর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। এখন তুমি আমাকে বলো প্রশ্ন সম্ভাবনা কোথা থেকে বেশি? অবশ্যই নিচে 4টা পয়েন্ট যেখানে আছে সেখান থেকে প্রশ্ন সম্ভাবনা বেশি। সো ওখান থেকে প্রশ্ন হলে তুমি কিভাবে উত্তর করবে আমি তোমাকে বলছি, তখন সত্য মিথ্যা টাইপের প্রশ্ন 4টা অপশন থাকবে। কিন্তু এই এক লাইন থেকে প্রশ্ন হলে এরকম প্রশ্ন হতে পারে, আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা চুম্বক কুণ্ডলীর কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক বেগ, আপেক্ষিক বা তোমার মনে করো যে সরণ, ঠিক আছে, ত্বরণ, আপেক্ষিক বেগ, সরণ, ত্বরণ, এরকম অপশন থাকবে। ঠিক আছে, তখন কিন্তু তোমার উত্তর তুমি আপেক্ষিক বেগ দিতে পারো। ঠিক আছে,
কিন্তু যদি ওই 4টা অপশন সহ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমাকে নিচের 4টা অপশন অনুযায়ী উত্তর করতে হবে, আমি তোমাকে যেভাবে এর আগে বলছি। ওকে, আমার মনে হয় এটাতে কারো কোনো কনফিউশন থাকার কথা না। যদি জাস্ট এই লাইন থেকে প্রশ্ন থাকে তখন তুমি এই লাইনের মতো করে উত্তর করতে পারবা ডিরেক্ট যদি প্রশ্ন থাকে। আর যদি সত্য মিথ্যা টাইপের প্রশ্ন 4টা অপশন দিয়ে থাকে সেক্ষেত্রে আমাকে এই 4টা পয়েন্ট অবশ্যই এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট হইতে হবে, তাহলেই সত্য হবে, তাছাড়া সত্য হবে না। ওকে, আমরা এবারে চলে আসবো হচ্ছে পরের টপিকে। কত নাম্বার? আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করে নিই। আবিষ্য তড়িৎ প্রবাহের মুখের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? আমরা যদি প্র্যাকটিস করেছি কোনটা সত্য নয় বলছে মানে কোনটা ঠিক না, তাহলে নর্থ মেরু দূরে নিলে নর্থ প্লাস দূরে মাইনাস প্লাস মাইনাসে হয়, মাইনাস ঠিক আছে। তোমরা বলো তো, আমি এই নাম্বার তো ঠিক আছে, কোনটা ঠিক নাই? বিসিডি। আচ্ছা, উত্তর করছে জিশান সি। আসো আমরা দেখি সি ঠিক কিনা। সাউথ মাইনাস দূরে মাইনাস 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 হয় প্লাস, প্লাস মানে তো বামাবর্তী, কিন্তু এখানে বলছে দক্ষিণাবর্তী, তার মানে এটা ঠিক না। হ্যাঁ জিশান, তোমার উত্তর সঠিক। তাসমিয়া নাবিলা সবাই ইয়ার অল রাইট। আমরা চলে যাই পরের টপিকে। আনসার সি ছিল, 7-এর সি। এই যে দেখো স্টার্ট দেয়া। আমরা এবার 5.4 অনুচ্ছেদে চলে আসবো। 5.4 অনুচ্ছেদ দেখো, এখানে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী কয়টা আছে? ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী হচ্ছে 2টা। কত সাল? ওই 1831 সালেই। প্রথম সূত্র কি? আমরা যেটা বলছিলাম, চুম্বক আর কুণ্ডলীর মধ্যে যখন আপেক্ষিক গতি বজায় থাকে তখন কি হয়? তখন আবেশ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় কিভাবে? চুম্বক কুণ্ডলীর মধ্যে যখন তোমার আপেক্ষিক গতি বজায় থাকে তখন চুম্বক আর কুণ্ডলীর এই বলরেখার আপেক্ষিক গতির ফলে যেটা হয়, ফ্লাক্সের পরিবর্তন ঘটে। যখন ফ্লাক্সের পরিবর্তন হয় তখনই আবেশ তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়। আমরা জিনিসটাকে এভাবে দেখিয়েছিলাম, এই যে এরকম দাঁড়াও, এই যে এরকম একটা শক্তি আমি আঁকছিলাম, এই যে ফাই, এটাকে বলে ফ্লাক্স। যখন এরকম ফ্লাক্সের পরিবর্তন হবে তখনই আবেশ তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে। আমি কিন্তু এটা লিখেছিলাম, যখনই ফ্লাক্সের পরিবর্তন তখনই আবেশ তড়িৎচালক শক্তি। হ্যাঁ, যতক্ষণ এরকম চুম্বকার কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকবে তখন এরকম ফ্লাক্সের পরিবর্তন হবে, তখনই আবেশ তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে। অর্থাৎ যখনই ফ্লাক্সের পরিবর্তন তখনই আবেশ তড়িৎচালক শক্তি। এটা হচ্ছে ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশের 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র কি আমি এখনই বলে দিতেছি, আমি কিন্তু নিচে যাই নাই 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্র হচ্ছে যত বেশি ফ্লাক্সের পরিবর্তন তত বেশি আবেশ তড়িৎচালক শক্তি। এখানে দেখো, তোমরা এখানে দেখো, এই যে দ্বিতীয় সূত্রটা, দ্বিতীয় সূত্রে কি বলছে তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। দেখো লাস্টে সমানুপাতিক কথাটা বলছে, আমি কিন্তু বলছিলাম যত বেশি তত বেশি। দেখো বলছে তার কুণ্ডলীতে আবেশ তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যা বা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে কিসের মান কার সমানুপাতিক? আবেশ তড়িৎচালক শক্তির মান কার সমানুপাতিক? ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে এই যে ফ্লাক্সের পরিবর্তন যত বেশি হারে হবে, মানে সময়ের সাথে যত বেশি হারে হবে তত বেশি হবে আবেশ তড়িৎচালক শক্তি। এই জন্য সমীকরণটা কি আসে? ই প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। এখান থেকে একটা ফাই উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, ই সমান এন ডি ফাই বাই ডিটি। এটা আমরা জানি। এই যে এন, এই এন মানে হচ্ছে নিউম্যান। তুমি মনে রাখতে পারো কেন এই গাণিতিক রূপটা দেন কে? এই গাণিতিক রূপটা দেন নিউম্যান। এই জন্য দেখো পরের পৃষ্ঠায় একটা লাইন আছে, পরের পৃষ্ঠায় একটা লাইন আছে, কি আছে? যে এই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের এটার গাণিতিক রূপ কে দেন? ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, এই যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এই গাণিতিক রূপটা কে দেন? নিউম্যান। এই জন্য ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে কার সূত্র বলে? নিউম্যানের সূত্র। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আমরা চলে আসবো হচ্ছে 5.5 অনুচ্ছেদ লেন্জের সূত্র। এখানে আসো, তুমি 5.4-এ ছিলা, এটা থেকে তুমি 5.5-এ আসো, লেন্জের সূত্র। ক্লাসে আমরা এই শোনো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট,
তোমরা প্লিজ ক্লাসটা আগে ফলো করো, তারপরে আমাদের যেই কনফিউশন যদি কোনো কিছুতে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে। 5.3, এখানে 5.3-তে যে আলোচনা আছে তুমি চাইলে রিডিং পড়তে পারো, এর চেয়ে বেশি কিছু এখান থেকে আসার মতো নেই। তুমি 5.4-এর পরে 5.5-এ চলে আসো। 5.5-এ আসো লেন্জের সূত্র। এই সূত্রটা আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক নির্ণয়ের জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে লেন্জের সূত্র। সূত্রটা কিরকম, যে আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক এমন হয় যে যার জন্য উৎপন্ন হয় তার বিরুদ্ধেই কাজ করে, ঠিক আছে। এবং এটার সাহায্যে এই আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক জানা যায়। দিক কথাটা মার্ক করা আছে দেখো, এবং এটা লেন্জের সূত্র কোন সূত্র মেনে চলে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এই অংশটা আলাদা করে তোমার কম্পোনেন্ট বুকে তুলে দেওয়া আছে। লেন্জের সূত্র থেকে দুইটা কথাই তোমাকে জানতে হবে, জাস্ট এই দুইটা কথা তো যদি তুমি মনে রাখো তাহলে লেন্জের সূত্র থেকে তোমার পড়া শেষ। হ্যাঁ, দেখো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো, ধরো তুমি কোনো অনুচ্ছেদ পড়তেছো বা তুমি কোনো একটা টপিক পড়তেছো, তুমি কিন্তু এখন তোমার এতদিনে তোমার বুঝতে পারো, আমি আশা করি, যে কোথা থেকে প্রশ্ন আসলে হওয়া সম্ভব। হ্যাঁ, যেমন যেগুলা পয়েন্ট করে দেয়া থাকে, বক্স আকারে থাকে, তুমি খেয়াল করে দেখবা কোনো একটা অনুচ্ছেদ বা কোনো একটা প্যারা তুমি পড়তেছো, তুমি পড়তে নিলেই বুঝতে পারবা যে সেখান থেকে আসলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কতটুকু। এতদিনে তোমার এই আইডিয়েশনটা চলে আসছে বলে আমার বিশ্বাস। যেমন ধরো এখানে তুমি 5.3-এর কথা তোমরা বলতেছিলে, 5.3-এ যে আলোচনাটুকু আছে, এই আলোচনা থেকে যখন প্রশ্ন আসবে, আহ প্রশ্ন আসবে, তখন তুমি বুঝতে পারবা, একটা আলোচনা থেকে যখন তুমি নিজেই প্রশ্ন করার চেষ্টা করবা, তখন তুমি বুঝতে পারবা যে সেই টপিকটা থেকে আসলে প্রশ্ন করা কঠিন না সহজ। হ্যাঁ, যখন তুমি নিজে নিজে এই জিনিসটা উপলব্ধি করতে পারবা যে কোনো একটা টপিক যখন তুমি পড়তেছো, সেইটার মধ্যে কোন অংশটা সেই অংশটা কতখানি গুরুত্বপূর্ণ, আমার মনে হয় এতদিনে তোমার সেই আইডিয়া চলে আসা উচিত। আর আমরা যখন কোনো কিছু দাগে দিই, ধরো এই যে এখানে দাগ আছে, একটা বোল্ড করে দুইটা লাইন আছে, একটা সূত্র, একটা হেডিং আছে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যখন তোমার এরকম একটা পুরা, ধরো এই যে এই অংশটুকুই, ধরো এই অংশটুকুই স্ক্যান করে নেওয়া আছে, এই অংশটুকু কোন জায়গা থেকে প্রশ্ন হওয়া সহজ। দেখো বোল্ড একটা লাইন আছে, এখানে আমার ফার্স্ট চোখ যাবে, তোমার চোখ কিন্তু ফার্স্ট এই লাইনে যাবে যখন বোল্ড একটা লাইন থাকবে। পুরা এই আলোচনাটুকু আমার রিডিং পড়ে এর মধ্যে থেকে আমার প্রশ্ন একটা বের করে নিতে হবে, এটা কিন্তু খুব সহজ হবে না আমার কাছে। হ্যাঁ, সো তোমাদের যখন আমরা দাগিয়ে দেই, তোমরা সেই জিনিসগুলো আগে পড়বা, আগে ফলো করবা, তার মানে ওইখান থেকে প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি বা ওতে প্রশ্ন আসছে বলে আমরা সেটাকে হাইলাইট করতেছি। ঠিক আছে, তুমি তারপরে যখন এই অংশগুলো পড়া হবে, আমাদের মন তো এরকম হয় যদি কোনো প্রশ্ন তো মিস হয়ে যায়, এটা এই ভয় কিন্তু আমাদের থাকেও তারপরে। এই জন্য তুমি পুরা একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অংশ পড়ার পরে তারপর তুমি চ্যাপ্টারটা থরলি পড়ো। ওকে, আচ্ছা আমরা আসো, এখানে লেন্সের সূত্র থেকে দুইটা কথাই মনে রাখতে হয়। লেন্সের সূত্র দিয়ে কি জানা যায়, আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক, আর কোন সূত্র মেনে চলে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আমরা নেক্সট স্বকীয় আবেশ পারস্পরিক আবেশে চলে আসি। এখান থেকে তোমাকে কতগুলো সংখ্যা পড়তে হবে এবং কিছু সমীকরণ মনে রাখতে হবে। স্বকীয় আবেশ পারস্পরিক আবেশের শুরুতেই আমি তোমাকে বলে নিতেছি যে একটা কুণ্ডলীর মধ্যে আবেশ, স্বকীয় মানে নিজের, স্বকীয় মানে কি, স্বকীয় মানে নিজের, স্বকীয় মানে একটা কুণ্ডলীতে আবেশ। স্বকীয় মানে কয় কুণ্ডলী, এক কুণ্ডলী। আর পারস্পরিক মানে তুমি আমি, পরস্পর দুইজন। ঠিক আছে, কয় কুণ্ডলী, দুই কুণ্ডলী। দেখবা এখানে মুখ্য আর গৌণ দুইটা কুণ্ডলী থাকবে। কোনটা, মুখ্য আর গৌণ। যেটাতে প্রবাহ দেওয়া হবে সেটা মুখ্য, আর যেটাতে প্রবাহ উৎপন্ন হবে সেটা গৌণ। এবং সংজ্ঞাগুলোর মধ্যেও তুমি খেয়াল করবা, সংজ্ঞাগুলোর মধ্যেও তুমি খেয়াল করবা যে স্বকীয় আবেশের সকল সংজ্ঞায় একটা কুণ্ডলী, আর পারস্পরিক আবেশের সকল সংজ্ঞায় মুখ্য আর গৌণ দুইটা কুণ্ডলী। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা স্বকীয় আবেশের আলোচনার মধ্যে একটা এই যে এই চিত্রটার অংশে আসো। এখানে দেখো চিত্রের নিচে বোল্ড লাইন আছে, লাইনের মধ্যে খেয়াল করো, দেখো বক্স করা আছে, একটা মাত্র কুণ্ডলীতে অসমতরিত প্রবাহের দরুন ফ্লাক্সের পরিবর্তনের ফলে বা বদ্ধ চুম্বক ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তড়িৎ চুম্বক আবেশ ঘটে সক্রিয় আবেশ। সহজ কথায় কি দাঁড়ালো, একটা কুণ্ডলীতে যে আবেশ সেটা হচ্ছে সক্রিয় আবেশ।
সহকাবেশ গুণাঙ্ক বা সাবেশ গুণাঙ্ক, এখানে দেখো সহকাবেশ গুণাঙ্ক এর মধ্যে একটা লাইন আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখো কোন কুণ্ডলী দ্বারা আবদ্ধ বা কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এখানে সহজ কথায় কি দাঁড়ালো, ফ্লাক্স ফাই কার সমানুপাতিক, প্রপোর্শনেট টু ফ্লাক্স কার সমানুপাতিক, প্রবাহের সমানুপাতিক। ঠিক আছে, এখান থেকে আমরা ফাই প্রপোর্শনেট টু, যদি তুমি ইয়া করে দাও, উঠায় দাও, তাহলে ফাই ইজ ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা হচ্ছে এল। ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু এল আই। এই যে এই সমীকরণটা আমরা কোথা থেকে পাই, এই অংশের আলোচনা থেকে। তো ফাই ইজ ইকুয়াল টু এল আই, এটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথও করতে হয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এবং এই এলটাকে বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে, এল। সেটা হচ্ছে কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহ চললে যে পরিমাণ ফ্লাক্স আবিষ্ট হয় সেটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখানে দেখো সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা তুমি মার্ক করে নাও। এরপরে তুমি নিচে আসো, স্বকীয় আবেশ গুণাঙ্কের ইকুয়েশন আছে, ই সমান এল ডিফাই বাই ডিটি। সমীকরণটা আমরা এল মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা আমাদের মনে রাখতে হবে। এই সমীকরণটা আমরা একটু মার্ক করে নেই। এই যে ই সমান এল ডিআই বাই ডিটি, ই সমান এল ডিআই বাই ডিটি, এই সমীকরণটা মার্ক করে নেই। এবং স্বকীয় আবেশ গুণাঙ্কের একক দেওয়া আছে, বক্স করা আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে 1 হেনরি। ঠিক আছে, আচ্ছা এখন তুমি দেখো পারস্পরিক আবেশের সকল সংখ্যা এরকম, তবে তার আগে 1 হেনরি কত মিলি হেনরি মাইক্রো হেনরি এটা আমাদের জানতে হবে। এবং 1 হেনরি সমান আসলে কি আসে, 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার আসে, এটা মনে রাখতে হবে। এটা ধরো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমার কোনো একটা সত্য মিথ্যার অপশনের মধ্যে এরকম দিয়ে দিল 1 হেনরি সমান 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এরকম কিন্তু প্রশ্ন এসছে এর আগে। তো 1 হেনরি কত মিলি হেনরি মাইক্রো হেনরি, এটা ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন, প্রথম পত্রের যে প্রথম অধ্যায় আছে সেখানকার প্রশ্ন, যে 1 হেনরি কত মিলি হেনরি মাইক্রো হেনরি, মিলি মাইক্রোর যে আলোচনা, এগুলো তোমরা সবাই জানো, বাট সোজা প্রশ্ন আসলে এগুলো আসতে পারে, 1 মিলি হেনরি কত হেনরি, 1 মাইক্রো হেনরি কত হেনরি, এগুলো আসতে পারে। সো এটা একটু দেখে নিবা। আমরা এটার পরে চলে যাব পারস্পরিক আবেশের সংজ্ঞাগুলো ওই একই রকম। এই পারস্পরিক আবেশে আমি বলেছিলাম যে দুইটা কুণ্ডলী থাকবে, মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী। দেখো এইভাবে আছে যে মুখ্য কুণ্ডলীতে অসঙ্গ তড়িৎ হওয়ার ফলে গৌণ কুণ্ডলীতে যে আবেশ সেটা হচ্ছে সক্রিয়, সেটা হচ্ছে পারস্পরিক আবেশ। ঠিক আছে, দুইটা কুণ্ডলী যেহেতু পারস্পরিক হবে। ঠিক আছে, পারস্পরিক আবেশের আবেশ গুণাঙ্কের একক ওই হেনরি, একই জিনিস। ঠিক আছে, পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক কি, হেনরি। তাহলে আবেশ গুণাঙ্কের একক মাত্রই হেনরি, এটা মনে রাখতে হবে, এটা মেডিকেল টেস্টে আসা প্রশ্ন। ঠিক আছে, আমরা এটার পরে আসবো হচ্ছে পারস্পরিক আবেশের ব্যবহার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই পারস্পরিক আবেশের উপর ভিত্তি করেই ট্রান্সফরমার তৈরি করা হয়েছে। এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে এবং ট্রান্সফরমারের ইকুয়েশন দিয়ে ম্যাথ অনেকবার মেডিকেলে আসছে। এখন শোনো, এই তোমরা কেন ভাই এখন ক্লাসের মধ্যে রুটিনের আলোচনায় আসতেছো? ভাই তুমি এখন ক্লাসটা করো, ক্লাসে কোনো সমস্যা হলে তুমি সেটা বুঝতে সমস্যা হলে সেটা তুমি শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা এখন হ্যাঁ, যেগুলা তোমাদের বলার মতো আমি অবশ্যই সেগুলো শেয়ার করব। ডোন্ট ওয়ারি, 5.7.4 আসো এখন সব। আচ্ছা, কারো সমস্যা হলে আবার জয়েন করো। হ্যাঁ, আগের স্লাইড থেকে কি পড়বা, শোনো, আগের স্লাইড থেকে সংজ্ঞাগুলো পড়বা। স্বকীয় আবেশ কাকে বলে, খুবই কমন জিনিস। স্বকীয় আবেশ কাকে বলে, স্বকীয় আবেশের ইকুয়েশন, স্বকীয় আবেশ গুণাঙ্কের, স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে, আবেশ গুণাঙ্কের এক। পারস্পরিক আবেশ কাকে বলে, পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলে, পারস্পরিক আবেশের ক্ষেত্রে যে ইকুয়েশন, ই সমান এম ডিআই বাই ডিটি। আর তোমার পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক ওই হেনরি। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। তুমি এখন আসো 5.7.4-এ, এখানে আসো, সবাই যখন এখানে আসবা কোনো সমস্যা নাই, সব কমেন্ট অফ। ঠিক আছে, দেন আমরা আমরা আবার ক্লাস শুরু করবো এইখান থেকে। শোনো, আগের স্লাইড দেখতে চাইতেছিলা, এই যে আগের স্লাইডে আমি যাচ্ছি, 5.7 সক্রিয় আবেশ। এখানে আমি সংখ্যাটা মার্ক করে দিছি, এখানে একটা ইকুয়েশন আছে এটা মার্ক করে দিছি, এটা ফাইজিক্যাল ডিএলআই দিয়ে আমরা ম্যাথ করব যেহেতু শেষে, এটা আমি বলছি। এখানে দেখো সক্রিয় আবেশ কাকে বলে, সক্রিয় আবেশ গুণাঙ্ক কাকে বলে, এটা আসছে এরপরে। সক্রিয় আবেশ গুণাঙ্ক কাকে বলে এই সংখ্যাটা পড়বা। আবেশ গুণাঙ্কের একক হেনরি, এটা বলছি। এর বাইরে আর কিছু লাগবে না। হ্যাঁ,
পারস্পরিক আবেশে আসো। এখানে খুব কঠিন কিছু নাই। এখানে দেখো সেখানে 1 হেনরি কত মিলি হেনরি মাইক্রো হেনরি আছে এগুলো বলছিলাম, এই অংশটা দেখবা। মিলি মানে 10⁻³ মাইক্রো মানে 10⁻⁶। হ্যাঁ, এগুলো তো আমরা জানি। সো তোমার 1 মিলি হেনরি 10⁻³ হেনরি, 1 মাইক্রো 10⁻⁶ হেনরি। ঠিক আছে। পারস্পরিক আবেশে আসো 5.7.3। পারস্পরিক আবেশ কাকে বলে? দুইটা কুণ্ডলী থাকবে বলছি। এবারে পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলে একটা ইকুয়েশন আছে, এই যে পারস্পরিক আবেশের ইকুয়েশন, যে ই সমান এম di/dt। এই এম হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, সেই সংজ্ঞাগুলা খুব সহজেই তুমি পড়তে পারবা। দেখো, একক তড়িৎ প্রবাহ যদি চলে তখন যতখানি ফ্লাক্স আবিষ্ট হয়, একক তড়িৎ প্রবাহ চললে যতখানি ফ্লাক্স আবিষ্ট হয় সেটাকে বলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। হ্যাঁ, একক প্রবাহ যখন থাকবে তখন সংজ্ঞা গুণাঙ্ক হয়ে যাবে। এই একক তড়িৎ প্রবাহ চললে যতখানি ফ্লাক্স সেটাকে বলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। সো একক একক থাকলে সংজ্ঞাগুলা গুণাঙ্কের সংজ্ঞা হয়ে যাবে। হ্যাঁ, এখন আসো পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলে। এরপরে পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক দেখো হেনরি, এটা জাস্ট মনে রাখতে বলছি। তো সংজ্ঞা আর একক পড়বা, এখানে তো আসলে খুব জটিল কিছু নাই। তুমি যেটা তোমাকে বলা খুবই বেশি জরুরি সেখানে আসো 5.7.4। ঠিক আছে, তুমি এখানে আসো, তুমি এখানে আসো 5.7.4-এ সব এখান থেকে যা যা প্রশ্ন আছে আমি সবই আলোচনা করব। তুমি জাস্ট কমেন্ট অফ করে এখানে আসো। হ্যাঁ, ট্রান্সফরমার কি জিনিস? যেটা ট্রান্সফর্ম করে। কি ট্রান্সফর্ম করবে? ভোল্টেজ ট্রান্সফর্ম করবে। ঠিক আছে, ভোল্টেজ দিয়ে কেন বললাম? অ্যাকচুয়ালি ভোল্টেজ আর প্রবাহ এই দুটো মিলিয়েই তো ক্ষমতা। পি ইজ ইকাল টু ভিআই। ঠিক আছে, আমরা তো জানি পি ইজ ইকাল টু ভিআই। তো মোট ক্ষমতা নির্দিষ্ট হলে ভোল্টেজ বাড়ালে প্রবাহ কমবে, ভোল্টেজ কমালে প্রবাহ বাড়বে। এখন এই ট্রান্সফরমার কয় রকমের আছে? যেটা ভোল্টেজ বাড়ায় কমায় সেটাই হচ্ছে ট্রান্সফরমার, তাই তো? এখন দুই রকমের ট্রান্সফরমার আছে, একটা আরোহী একটা অবরোহী, একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন। এখন এই যে ট্রান্সফরমার একটা স্টেপ আপ বা আরোহী আর একটা স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের নামকরণগুলো কিসের সাপেক্ষে হয়েছে? দেখো, এই যে সংজ্ঞাটা দেখো, যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প প্রবাহে উৎপন্ন করে বা রূপান্তরিত করে তাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। শোনো, অল্প বিভবকে অধিক বিভবে রূপান্তর করলে তার নাম স্টেপ আপ, অর্থাৎ নামকরণ হয়েছে বিভব অনুযায়ী। যেটা ভোল্টেজ বাড়ায় সেটা স্টেপ আপ, সহজ কথা। আর যেটা এই যে দেখো, অধিক বিভবকে যেটা অল্প বিভবে পরিণত করে, অর্থাৎ যেটা ভোল্টেজ কমায় সেটা স্টেপ ডাউন। সহজ কথা, যেটা ভোল্টেজ বাড়ায় সেটা স্টেপ আপ, যেটা ভোল্টেজ কমায় সেটা স্টেপ ডাউন। আবার যেটা ভোল্টেজ বাড়ায় সেটা কিন্তু প্রবাহ কমিয়ে দিবে। ঠিক আছে, কারণ দুইটা মিলিয়েই হচ্ছে ক্ষমতা নির্দিষ্ট হলে ভোল্টেজ বাড়ালে প্রবাহ কমবে। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার সে ভোল্টেজ বাড়ায় কিন্তু প্রবাহকে কমায়। আচ্ছা, এখন আসো, এই যে ট্রান্সফরমারের গঠনের মধ্যে একটা কথা মনে রাখতে হবে তোমার, যে কাঁচা লোহার কোর বা মজ্জার ওপর একটি অন্তরিত তারের দুইটি কুণ্ডলী দিয়ে জড়িয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। তাহলে তোমার এখানে ট্রান্সফরমারের কোর বা মজ্জা কি দিয়ে তৈরি? কাঁচা লোহা দিয়ে তৈরি। এটা তোমাকে মনে রাখতে হবে। ট্রান্সফরমারের কোর বা মজ্জা কি দিয়ে তৈরি? কাঁচা লোহা দিয়ে তৈরি। ট্রান্সফরমারের কোর বা মজ্জা কি দিয়ে তৈরি? কাঁচা লোহা দিয়ে। আবার এখন আসো, এখানে আসো, যে আমরা এখানে একটা লাইন আমরা পাবো, আদর্শ ট্রান্সফরমারের ক্ষরণ শূন্য হয়। এটা মার্ক করো। এটা আদর্শ ট্রান্সফরমার, যে কোনো কিছু আদর্শ কোনো কিছু হলে সেটার মধ্যে তুমি দেখবা যে ধরো আদর্শ ইঞ্জিন, সেটার কর্মদক্ষতা, কার্নোর ইঞ্জিন, সেটার কর্মদক্ষতা যেমন 100%, সেটাতে কোনো কর্মদক্ষতার অপচয় হয় না। ঠিক আছে, সেখানে দেখো, এই যে আদর্শ ট্রান্সফরমার যদি তোমার চিন্তা করা হয় তাহলে তার ক্ষরণ শূন্য হয়। তার মানে সেখানে কোনো বৈদ্যুতিক শক্তির ক্ষয় হয় না, বৈদ্যুতিক শক্তির ক্ষয় হয় না। ঠিক আছে, এটা বলতে কি বোঝায়? সেখানে কোনো বৈদ্যুতিক শক্তির ক্ষয় হয় না। আদর্শ ট্রান্সফরমারের ক্ষরণ বললে কত বলবা? সেটা শূন্য হয়। এখানে তুমি আসো, ট্রান্সফরমারের ইকুয়েশন দেখো, গোলা দেয়া আছে, ইএস বাই ইপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। আমরা সবাই এইচএসসি তে থেকেই কিন্তু এটা পড়ে আসি, যে ট্রান্সফরমারের ইকুয়েশন সবাই দেখো, ইপি বাই, আমরা তো ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আর আইএস বাই আইপি। আই হচ্ছে উল্টা, আমরা এটাই তো পড়ছি, তাই না?
অর্থাৎ এই যে এটা যদি ভোল্টেজ হয় আর এটা যদি পাক সংখ্যা হয় আর এটা যদি প্রবাহ হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ই আর এন হচ্ছে সমানুপাতিক, ই আর এন সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ আর পাক সংখ্যা সমানুপাতিক। কিন্তু প্রত্যেকটার সাথে প্রবাহের সম্পর্ক কি? 1/i। ঠিক আছে, প্রবাহের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। প্রবাহের সম্পর্ক কি? পাক সংখ্যা এবং ভোল্টেজের সাথে প্রবাহের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে প্রবাহের সাথে কারোর সম্পর্কে বললে সেটা কি হবে? ব্যস্তানুপাতিক। আর যদি প্রবাহ ছাড়া বাকি পাক সংখ্যা আর ভোল্টেজ নিয়ে প্রশ্ন করে, সেটা হচ্ছে সমানুপাতিক। আর প্রবাহ থাকলে সেটা হবে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন আসো, এখানে কিন্তু বলা আছে কুণ্ডলীর ভোল্ট মাত্রা তাদের পাক সংখ্যা সমানুপাতিক। এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, এগুলো দিয়ে প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারবো আশা করি। এবং এখান থেকে যদি কোনো ম্যাথ আসে, সেটা আমরা আশা করি উত্তর করতে পারবো। তবে তোমাকে এই পৃষ্ঠাটার লাস্ট লাইনটা, এই যে এর নিচে দেখো, গৌণকুণ্ডলীর ওয়াট মাত্রাই ট্রান্সফরমারের বহী ক্ষমতা নির্দেশ করে। এটা তোমাকে মনে রাখতে হবে যে ট্রান্সফরমারের বহী ক্ষমতা সমান গৌণকুণ্ডলীর ওয়াট মাত্রা। সেটা বলতে কি বোঝানো হয়? সেটা বলতে বোঝানো হয় বহী ক্ষমতা, ট্রান্সফরমারের বহী ক্ষমতা বলতে কি বোঝানো হয়? গৌণকুণ্ডলীর ওয়াট মাত্রা। গৌণকুণ্ডলীর ওয়াট মাত্রা বলতে, ওয়াট মানে হচ্ছে ক্ষমতা, সেটা হচ্ছে ভোল্টেজ আর প্রবাহের গুণফল। অর্থাৎ সেকেন্ডারি বা গৌণকুণ্ডলী, এস মানে কি? সেকেন্ডারি বা গৌণকুণ্ডলীর ভোল্টেজ ই আর প্রবাহ আই, এই দুইটার গুণফলকে কি বলে? সেটাকে বলে বহী ক্ষমতা। ই আর আই এর গুণফলকে বলে বহী ক্ষমতা। ই আর আই এর গুণফলকে বলে বহী ক্ষমতা। ঠিক আছে, এটা তুমি মনে রাখবা, এটা আমাদের ম্যাথ করার জন্য লাগবে। আচ্ছা, আমার মনে হয় এই যে এখানে একজন প্রশ্ন করছো, এত ছোট অধ্যায় থেকে রেগুলার এক্সামে 75 প্রশ্ন কিভাবে সম্ভব? আচ্ছা, তুমি যদি পরীক্ষাটা দাও, তাহলে তুমি এই সম্ভাবনা সম্পর্কে তোমার স্পষ্ট আইডিয়েশন আসবে। আমার একটা প্রশ্ন, কিভাবে ক্লাসের মধ্যে এরকম প্রশ্ন তোমার মাথায় আসে? তুমি ভবিষ্যৎ সম্পর্কে এত দূরদর্শী কেন? তুমি বর্তমানে থাকো প্লিজ, আমার একটা রিকোয়েস্ট, আল্লাহর ওয়াস্তে তুমি একটু বর্তমানে থাকো, তুমি একটু ক্লাসে থাকো। হ্যাঁ, মানে আমরা সবাই মিলিয়ে ক্লাসটা আগায় নিয়ে যাই। তা না হলে আমরা তো ভবিষ্যতের চিন্তা করবো, আমরা অতীতের চিন্তা করব। এরকম অতীত এবং ভবিষ্যতের চিন্তায় এই দোদুল্যমান অবস্থায় আমাদের বর্তমান কিন্তু ভেসে যাবে। আমরা এইটাকে প্লিজ প্লিজ আমরা এটা না হতে দেই, ঠিক আছে? এটা আমরা হতে দিব না, ঠিক আছে? তুমি আল্লাহর হস্তে এইটা মনে রাখো, এটা ম্যাথের জন্য লাগবে। বই ক্ষমতা হচ্ছে গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার গুণফল। হ্যাঁ, তা নাহলে ধরো পরীক্ষায় সেই 75টা প্রশ্নের একটা প্রশ্নে তোমাকে দিল যে এই ট্রান্সফরমারের বই ক্ষমতা কত হবে, তখন কিন্তু তোমার 75টা প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু তুমি উত্তর করতে পারবে না। সো তুমি এই একটা প্রশ্ন আগে কারেক্ট করো, তারপর আমরা বাকি 74টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, সেগুলো আলোচনার মধ্যেই চলে আসবে, কারণ পুরো চ্যাপ্টারটা নিয়েই তো 75টা প্রশ্ন হবে, তাই না? আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। এখানে দেখো, এই যে দেখো, প্রবাহের সাথে পাক সংখ্যার যে সম্পর্ক, এটা দেয়া আছে এখানে। এটা কিন্তু আমি একটু আগেই বলছি। এটা কিন্তু ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তোমরা এবারে দেখো, এই অংশটা ক্লাস নোট অংশ থেকে তুলে নেওয়া আছে। এবার শোনো, দেখো এখানে আমাদের আমরা যে সমীকরণটা পড়ে আসছি, সেই সমীকরণটা লেখা আছে ইপি বাই এস, ইপি বাই এনএস, আইএস বাই আইপি। এই সমীকরণটায় দেখো আমি এখানে লিখছি স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটা বড় হয়। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে তুমি এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে দেখো
আমরা যে সমীকরণটা পড়ছি সেই সমীকরণের নিচের গুলা দেখো, আমি এখানে মনে রাখার সুবিধার্থে তোমাদের বলতেছি যে স্টেপ আপ ট্রান্সফরমারে কোনগুলা বড় হবে। আমরা যে সমীকরণটা জানি সেই সমীকরণের নিচের গুলা বড় হলে সেটা স্টেপ আপ, তুমি এভাবে মনে রাখতে পারো। কারণ স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখো ইএস বড় হয় ইপির চেয়ে, এনএস বড় হয় এনপির চেয়ে, আইপি বড় হয় আইএস এর চেয়ে। এই যে দেখো, তাহলে আমরা তো এটা এইভাবে মনে রাখতে পারি যে আমরা যে সমীকরণটা জানি সেই সমীকরণের নিচের গুলা যদি উপরের গুলার চেয়ে বড় হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমারে নিচের গুলা উপরের গুলার চেয়ে বড় হয়। আর বলো তো এবার স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি কি বড় হবে? তাহলে স্টেপ ডাউনের ক্ষেত্রে উল্টা, স্টেপ ডাউনের ক্ষেত্রে ইপি ইএস এর চেয়ে বড় হবে, এনপি এনএস এর চেয়ে বড় হবে, আইএস আইপির চেয়ে বড় হবে, অর্থাৎ উপরের গুলা নিচের গুলার চেয়ে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এইটার পরে নেক্সট টপিকে চলে যাই। আমার মনে হয় এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি যে স্টেপ আপ ট্রান্সফরমারের কোনটা বড়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের কোনটা বড়, তুমি কি করবা? তুমি জাস্ট একটু রাফ করে নিবা। কিভাবে? এই যে দেখো, তুমি একটু রাফ করে নিবা কিভাবে, এখানে দেখো, তখন তুমি তোমার সমীকরণটা লিখবা। লিখে তখন তুমি কি করবা, এই যে তাহলে ইএসসি পিছে বড়, এনএসএন পিছে বড়, আইপি আইএসএস বড়। ঠিক আছে? আর স্টেপ ডাউন বললে তখন উপরে গুলো আইপি বড়, এপি বড়, আইএস বড়। ঠিক আছে? আচ্ছা, একটু রাফ করে নিবে তাহলে আর ভুল হবে না। আমরা এরপরে নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক হচ্ছে, শোনো, 5.8। আমি আগেই বলে নিচ্ছি এটার সব এডিশনের বইয়ে পাবা না। যারা পাবা না এইখান থেকে এইখান থেকে এইখান থেকে যে প্রশ্নটা আসতে পারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি এইটা যদি মনে রাখো তাইলে হবে। এখানে আমি একটু জুম করে নিচ্ছি এটাকে, দেখো আবেশিন কুণ্ডলী সম্পর্কে বলা আছে। আবেশিন কুণ্ডলী কি জিনিস? যে একটা তার নিয়ে যদি তুমি সেই তারটার মাঝামাঝি বরাবর এভাবে করে ভাঁজ করো, সেটা এখানে যেভাবে রোল করা আছে, তাহলে দেখো একটা তারের প্রবাহ, তারটাতে যখন তুমি প্রবাহ দিবা ভাঁজ করার কারণে এটাতে যেদিকে প্রবাহ যাচ্ছে পাশাপাশি যে রোলটা থাকবে, তারের রোলটা থাকবে, প্যাচটা থাকবে সেখানে দেখো প্রবাহ একটা একদিকে আর একটা আরেক দিকে। তো প্রবাহ বিপরীত দিকে হওয়ার কারণে দেখা যাবে যে এই প্রবাহের ফলে চারপাশে যে চৌম্বক ক্ষেত্র, একটা তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র, তারে প্রবাহ চলে চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই চৌম্বক ক্ষেত্র একটার চৌম্বক ক্ষেত্র আর পাশে থাকা তারটার, যেহেতু পাশাপাশি রোল করা, সে পাশের তারটার সৃষ্ট চৌম্বক ক্ষেত্রকে একটা তারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র সেটা নাকচ করে দিবে। এইভাবে আবেশকে না, পুরো আবেশটাই নাকচ হয়ে যাবে। এবং এই যে একটা তারে প্রবাহ সৃষ্টি করলে, একটা তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ দিলে যে আবেশ সৃষ্টি হয়, স্বকীয় আবেশ সৃষ্টি হয়, এই আবেশ তারের কি কি বিষয়ের উপর নির্ভর করে এখানে বলা আছে। এই বিষয়টা আমরা মনে রাখবো। এইভাবে দেখো, কোন তারের কুণ্ডলীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্বকীয় আবেশ সৃষ্টি হয়। স্বকীয় আবেশ তারের কুণ্ডলীর প্রস্থচ্ছেদ, আকার, পাক সংখ্যা, মাধ্যমের প্রবেশতা, এই চারটা বিষয়ের উপর নির্ভর করে। দেখো খেয়াল করো, কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে নাই কিন্তু, কি বলছে? প্রস্থচ্ছেদ, আকার, পাক সংখ্যা, মাধ্যমের প্রবেশতা, এই চারটা বিষয়কে আমরা মনে রাখবো প্রমা আপা দিয়ে। কি দিয়ে মনে রাখবো? প্রমা আপা। প্র মানে প্রস্থচ্ছেদ, তারপরে হচ্ছে মা মানে মাধ্যম, আতে আকার, পাতে পাক সংখ্যা, প্রচ্ছচ্ছেদ, মাধ্যমের প্রবেশতা, আকার আর পাক সংখ্যা, এই চারটা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এখন এই যে প্রমাপা, এটা যদি তুমি মনে রাখলা, তোমাকে খেয়াল করতে হবে যে ধরো এখানে কি চেঞ্জ করে দিতে পারে। কুণ্ডলীর প্রচ্ছচ্ছেদ না দিয়ে ধরো প্রচ্ছদের ক্ষেত্রফল দিল, তাহলে কিন্তু হবে না। কোনটির উপর নির্ভর করে না? প্রচ্ছদের ক্ষেত্রফল, আকার, পাক সংখ্যা, মাধ্যমের প্রবেশতা, প্রচ্ছদের ক্ষেত্রফল বলে কিন্তু হবে না। কারণ কি, কেন হবে না? কারণ এখানে কুণ্ডলীর প্রচ্ছচ্ছেদ আছে, প্রচ্ছচ্ছেদে তোমাকে উত্তর করতে হবে। ঠিক আছে? 5.9 সরাসরি প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহের ধারণা। এখানে প্রবাহ দুই রকমের হয়, এটা আমরা জানি। একটা সরাসরি প্রবাহ বা তোমার ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে যেটা একমুখী, আর যেটা হচ্ছে সময়ের সাথে সাথে দিক বা দশা পরিবর্তন করে, সেটা হচ্ছে তোমার এসি প্রবাহ। সেটা হচ্ছে আমরা এই যে দেখো এখানে আছে, যেটা দিক পরিবর্তন করে সেটা এসি। আমরা জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে ডিসি প্রবাহ আর এসি প্রবাহের মধ্যে পার্থক্যটা কি? দিক। এসি কারেন্ট দিক পরিবর্তন করে, অল্টারনেটিং কারেন্ট। বাংলাদেশে যেটা সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে আমরা জানি।
হ্যাঁ, আর এসি কারেন্ট, সো সরি, আমরা এসি কারেন্ট সম্পর্কে বলতেছিলাম। এসি কারেন্ট সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, যেটা দিক পরিবর্তন করে সেটা হচ্ছে এসি, আর যেটা দিক পরিবর্তন করে না সেটা ডিসি। পার্থক্য দিকে, ঠিক আছে। আচ্ছা এখন শোনো, এইবারে মূলত আমাদের এখানে এসি কারেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার আগে আমরা ডায়নামো সম্পর্কিত আলোচনাটা দেখব। সেটা তোমরা সব এডিশনের বইয়ে পাবা না, তোমরা খেয়াল করে দেখো 5.9 সরাসরি প্রবাহ দিক পরিবর্তিত প্রবাহের ধারণা যেই পৃষ্ঠা আছে তার ঠিক পরের পৃষ্ঠায় তোমার ডায়নামোর আলোচনা আছে। 5.10 অনুচ্ছেদ, 5.10 অনুচ্ছেদ, এখানে খেয়াল করে দেখো যে 5.10 অনুচ্ছেদে কিছু অংশ দাগানো আছে। এই 5.10-এর ঠিক ওপরেই ডায়নামো কি জিনিস, হ্যাঁ এই অধ্যায়ের ম্যাথগুলো সম্পর্কে। এই যে আমরা আবার ভবিষ্যতে চলে গিয়েছি, আমরা বর্তমানে থাকি, আল্লাহর রাস্তায় তোমরা প্লিজ বর্তমানে থাকো, আমরা ম্যাথ করব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এই যে ম্যাথগুলো যে আছে, তোমরা এই যে দেখো আর কতটুকু আমাদের পড়া বাকি আছে সেটা দেখাচ্ছি আমি। এই যে এতটুকু বাকি আছে, চলো আমরা ভবিষ্যৎ দেখে আসি। এই যে ভবিষ্যৎ, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে তাহলে আমরা এই অংশটুকু পড়বো, ঠিক আছে। এই অংশটুকু পড়বো, এই অংশটুকু পড়ার পরে দেখো এখানে এই যে এখানে না, এই যে গাণিতিক উদাহরণ শুরু, ঠিক আছে। এই যে ম্যাথগুলা, এই যে একটা ম্যাথ, এই যে একটা ম্যাথ, দুইটা, তিনটা, এই যে চারটা, এটারই সলভ এখানে দেয়া আছে, এই যে পাঁচটা, ঠিক আছে, এই যে ছয়টা, ঠিক আছে। এখানে একটু আলোচনা আছে, এটা তোমার বোঝার জন্য লাগবে, হ্যাঁ। এবং এই যে শেষের যে প্রশ্নটা, এরপর লাস্টে থ্যাংক ইউ দিব তোমাদেরকে, হ্যাঁ। আচ্ছা এখন আগেই তোমাদেরকে থ্যাঙ্কস দিব যদি তুমি বর্তমানে থাকো। আচ্ছা এখন আমাদের বর্তমান হচ্ছে ডায়নামো, আমাদের বর্তমান ডায়নামো, সেই ডায়নামো কি জিনিস, সেটা হচ্ছে যেই যন্ত্রটা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। তো এই ডায়নামো দুই রকমের হয়, যেটা এসি কারেন্ট পাওয়া যায় যেটা থেকে সেটা হচ্ছে এসি ডায়নামো, আর যেটা ডিসি কারেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে ডিসি ডায়নামো, ঠিক আছে। সুন্দর বাংলা এখানে লেখা, যেটা পরিবর্তী প্রবাহ উৎপন্ন করে সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ ডায়নামো বা এসি ডায়নামো, আর যেটা একমুখী প্রবাহ উৎপন্ন করে আমরা জানি একমুখী মানে ডিসি, সেটা হচ্ছে ডিসি ডায়নামো। আমরা এইবার ডায়নামোর যান্ত্রিক গঠনে তিনটা কথা মনে রাখতে হবে ভাই, এখানে তিনটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখানে কি কি থাকে দেখো, একটা চুম্বক থাকে, একটা কুণ্ডলী বা আর্মেচার থাকে, দুটা স্লিপ রিং বা চাকা থাকে, আর ব্রাশ থাকে। তিনটা কথা কি কি, চুম্বক এটা কেমন হয়, একটা স্থায়ী অথবা তড়িৎ, একটা স্থায়ী চুম্বক থাকতে পারে অথবা তড়িৎ চুম্বক থাকতে পারে, যে কোনো একটা থাকবে। ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার কি দিয়ে তৈরি, দ্বিতীয় কথা কাঁচা লোহা দিয়ে তৈরি। তাহলে তুমি কিন্তু মনে করে দেখো যে ট্রান্সফরমারের মজ্জা সেটাও কাঁচা লোহা দিয়ে তৈরি, এই ডায়নামোর মধ্যে একটা কুণ্ডলী বা ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার থাকে, সেটাও কাঁচা লোহা দিয়ে তৈরি। তবে এখানে দুটো স্লিপিং বা চাকা থাকে, এবং ব্রাশ যেটা সেটা কি দিয়ে তৈরি হয়, কার্বনের তৈরি ব্রাশ হয়, ঠিক আছে। কার্বন তৈরি দুটা ব্রাশ থাকে, এটা মনে রাখতে হবে। ব্রাশটা কি দিয়ে তৈরি, কার্বনের তৈরি, মার্ক করে দেওয়া আছে এটা, আমার মনে হয় তোমাদের কারো ভুল হবে না। ব্রাশটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, আর ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার কাঁচা লোহা দিয়ে তৈরি। এটা জাস্ট আলাদা করে মনে রাখতে হবে, ব্রাশটা কার্বন দিয়ে তৈরি, কারণ ওই কুণ্ডলী মজ্জা বা আর্মেচার এগুলো বললে ওইটা কাঁচা লোহা দিয়েই তৈরি হয়, বইয়ে যতগুলো আছে। 5.11-তে আসো, কতগুলো সংজ্ঞা পড়তে হবে। এই বিস্তার বা অ্যাম্পলিটিউড, এটার আরেকটা নাম শীর্ষমান, এটা মনে রাখো আগে, কারণ প্রশ্নের মধ্যে তোমাকে বিস্তারও দিতে পারে শীর্ষমানও দিতে পারে। সেটা ই নট বা আই নট দিয়ে পড়তে হয়, ই নট বা আই নট দিয়ে পড়তে হয়। আর পরিবর্তন চক্র হচ্ছে তোমার ওই যে যেহেতু দিক পরিবর্তন করে, সাইকেল সম্পর্কে বলা আছে, ফুল সাইকেল হচ্ছে পূর্ণ চক্র, আর হাফ সাইকেল হচ্ছে অর্ধ চক্র, তাই তো। এরকম অর্ধ চক্র, পূর্ণ চক্র, এগুলা দিয়ে তোমরা ইকুয়েশন সলভ করছো, এগুলা আমরা সামনে আগায় দেখব। পর্যায়কাল কাকে বলে, একটা চক্রের সময়কাল, পুরা চক্রের সময়কাল পর্যায়কাল, টি সমান 2π/ω, এটা আমরা জানি। কম্পাঙ্ক কি জিনিস সেটা আমরা জানি, যে সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে কয়টা চক্র সম্পন্ন করে সেটা হচ্ছে কম্পাঙ্ক। ওমেগা ইকুয়াল টু 2πf। আমরা এবারে এই সমীকরণগুলা, ছোট্ট ছোট্ট সমীকরণগুলা এখানেও কাজে লাগে, আমরা ম্যাথের মধ্যে দেখব, হ্যাঁ। তোমরা 5.12-তে চলে আসো, এখান থেকে যে তথ্যগুলা পড়তে হয়, এই যে এসি প্রবাহ যেহেতু দিক পরিবর্তন করে, সেহেতু বিভিন্ন অংশে ধরো এটার যে মান, বর্গমূলে গড় মান, শীর্ষ মান, এরকম কিছু মান আছে, এগুলো আমাদেরকে জানতে হয়, ঠিক আছে। এই শোনো, অনেকে মনে হয় মাইন্ড করছো, শোনো আমার না কারোর প্রতি পার্সোনাল রাগ নাই, এবং আমি কারোর উপর আসলে
ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, ঠিক আছে? তুমি বর্তমানে থাকলে আমি খুশি, ঠিক আছে? এখানে 5.12.1 অনুচ্ছেদের প্রথম লাইনটা একটু মার্ক করো। প্রথম লাইনটা দেখো, পরিবর্তী প্রবাহের পর্যায়কালে অর্থাৎ পূর্ণ চক্রের কালে গড় মান শূন্য হয়। পূর্ণ চক্রে গড় মান শূন্য হয়, এই জন্য তোমার গড় মান বের করার জন্য এই যে দেখো 0 থেকে t/2 অর্থাৎ অর্ধচক্র ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং এই অর্ধচক্রে গড় মান কত হয় এটা তোমাকে মনে রাখতে হবে। অর্ধচক্রে গড় মান কত হয়, কারণ গড় মান বলতে এই অর্ধচক্রের গড় মানটাকেই বোঝানো হয়, ঠিক আছে? গড় মান কত হয়, 0.67 I0। আমরা কিন্তু এগুলো দিয়ে ম্যাপ করছি, হ্যাঁ? এবং যেহেতু 0.67 I0টা তো শীর্ষমান, তাই না? সেহেতু তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে গড় মান শীর্ষমানের কত গুণ, 0.67 গুণ, আর কত পার্সেন্ট বললে 63.7%। আমরা কিন্তু লাল বক্স করে নিয়েছি এখানে, একটু খেয়াল করো। এই অংশটা আসলে পড়তে অত ভালো লাগে না, কিন্তু এটা থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং আসতে পারে তোমার অ্যাডমিশন টেস্টে। এখানে দেখো শীর্ষমান গড় মানের কত গুণ সেটা যদি বলা হয়, তাহলে এ পাশে আবার পাই উপরে চলে যাবে, 2 নিচে চলে যাবে, তাহলে শীর্ষমান I0 গড় মান I বার, সেটার কত গুণ, সেটার কত গুণ তোমার ভাগ করলে কত আসে, π/2 মানে 1.57 গুণ আসে। সেটা এখানে বক্স করে দেওয়া আছে, দুটা মান তোমাকে পড়তে হবে কে কার কত গুণ, ঠিক আছে? আবার বর্গমূলীয় গড় মান, তুমি যদি পরের পৃষ্ঠা 5.12.2 আসো, বর্গমূলীয় গড় মান, সেখানে তুমি খেয়াল করে দেখবা যে এই বর্গমূলীয় গড় মানের ক্ষেত্রেও এরকম ইকুয়েশন আছে। এই যে দেখো লাল বক্স করা, √2² বর্গমূলীয় গড় মান কত আসে, 0.707 I0, অর্থাৎ বর্গমূলীয় গড় মান I0 শীর্ষমানের কত গুণ, 0.707, কত পার্সেন্ট বলে 70.7% হয়। তো এই পুরো অংশটাকে আমি এখানে তুলে নিয়েছি, তোমরা যদি একবার দেখো এই অংশটা, আমার মনে হয় পুরো আলোচনাটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি যে কথাগুলো বলছি পুরাটুকু আছে, এইখান থেকে প্রশ্ন হইতে পারে, এইটুকু পড়লে এর বাইরে আর প্রশ্ন আসবে না এই অনুচ্ছেদ থেকে, ঠিক আছে? তুমি এই অংশটা একবার দেখো, ঠিক আছে? শোনো, যে যার এডিশনে যা যে বই হোক না কেন ভাই, তুমি এইটুকু দেখো, এই অংশটুকু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। আমি তোমার সাথে সাথে বলে বলে যাচ্ছি, আমি একবার বলবো। শীর্ষমানকে প্রকাশ করা হয় কি দিয়ে, I0 দিয়ে। এটার আরেকটা নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে বিস্তার। এটার আরেকটা নাম, শীর্ষমানের আরেকটা নাম হচ্ছে বিস্তার। তো প্রশ্নে বিস্তার বললে সেটা কি, I0। শীর্ষমানের আরেকটা নাম হচ্ছে বিস্তার। গড় মান I বার, বর্গমূলীয় গড় মান IRMS। তুমি এই তিনটা আগে জানছো, এবার দেখো দিক পরিবর্তী প্রবাহের বা তড়িৎচালক বলের। প্রবাহ বললে I দিয়ে বলে, আর তড়িৎচালক বল বললে E দিয়ে বলে। তো পূর্ণ চক্রে গড় মান কত হয়, 0। অর্ধচক্রে গড় মান কত হয়, 2/πI0। 2/π মানেই 0.67, ঠিক আছে? তাহলে এই যে গড় মান, এই যে শীর্ষমান, সেটার কত গুণ, 0.67 গুণ। তাহলে বাংলায় বললে গড় মান শীর্ষমানের 0.67 গুণ, কত পার্সেন্ট বলে 63.7% হয়। আচ্ছা, এবার উল্টা করে বললে শীর্ষমান I0, শীর্ষমান I0 গড় মান I বারের কত গুণ, পাই যায় উপরে 2 যায় নিচে, π/2 এর মান কত, 1.57 গুণ, ঠিক আছে? শেষ। তাহলে প্রশ্ন এখান থেকে কি আসতে পারে, গড় মান শীর্ষমানের কত গুণ, 0.67 গুণ, শীর্ষমান গড় মানের কত গুণ, 1.57 গুণ, ঠিক আছে? এইবার তুমি পূর্ণ চক্রের ক্ষেত্রে, পূর্ণ চক্রে বর্গমূলীয় গড় মানে আসো, এবার গড় মান শেষ, এবার বর্গমূলীয় গড় মান। সেই বর্গমূলীয় গড় মান পূর্ণ চক্রেই পাওয়া যায়, কত হয়, 1/√2 I0, 1/√2 এর মান হচ্ছে 0.707। তাহলে বর্গমূলীয় গড় মান IRMS শীর্ষমান I0 এর কত গুণ, 0.707 গুণ, কত পার্সেন্ট, 70.7%। এখন উল্টা করে যদি তুমি বলো, এইখান থেকে উল্টা করে তোমাকে যদি প্রশ্ন করা হয় শীর্ষমান বর্গমূলীয় গড় মানের কত গুণ, তাহলে √2 এর পাশে চলে যাবে, শীর্ষমান বর্গমূলীয় গড় মানের, শীর্ষমান বর্গমূলীয় গড় মানের, এখান থেকে আসো আবার, শীর্ষমান বর্গমূলীয় গড় মানের √2 গুণ, √2 এর মান 1.414, তাহলে শীর্ষমান বর্গমূলীয় গড় মানের √2 গুণ 1.414 গুণ, ঠিক আছে? এইটুকুই প্রশ্ন আসতে পারে, এর বাইরে এখান থেকে আর প্রশ্ন আসবে না। এখন তুমি আমাকে বলো, এসি আর ডিসি কোন প্রভাবটা বেশি বিপজ্জনক? আমরা সবাই জানি কোনটা বিপজ্জনক, এসি বেশি বিপজ্জনক। একটু পরে আমরা সেটা উত্তর করব, তার আগে প্রশ্ন কিরকম ভাবে আসে দেখো। এখান থেকে পর্যায়বৃত্ত তড়িৎচালক বলের একটা পূর্ণ চক্রের গড় মান কত হয়, পূর্ণ চক্রে কি বের করতে বলছে, গড় মান। পূর্ণ চক্রে গড় মান কত হয়, এবার উত্তর করো। পড়া এখনো শেষ হয়নি, পড়া শেষের পথে। হ্যাঁ, পূর্ণচক্রের গড় মান হয় 0, ঠিক আছে? এই যে আমরা উত্তর করে ফেললাম। এইবার প্রশ্নগুলো এইভাবে আসে,
পর্যাবৃত্ত তড়িৎ চক্র বলে একটা পূর্ণ চক্রের গড় মান, এটা উত্তর আসলো 0। এবার অর্ধচক্রের জন্য দিক পরিবর্তিত প্রবাহের গড় মান, অর্ধচক্রের গড় মান কত হয়? গড় মান 0.67 I0, উত্তর কি হবে? এবার ডি হবে উত্তর। এইবার এই যে অর্ধচক্রের গড় মান কত? 0.67 I0। এবার এইবার এই প্রশ্নটার উত্তর করো তুমি। প্রশ্ন আগে দেখো, দিক পরিবর্তিত প্রবাহের অর্ধচক্রের বলছে গড় মান, বলছে শীর্ষ মানের শতকরা কত ভাগ। গড় মান শীর্ষ মানের কত ভাগ? তাহলে গড় মান শীর্ষ মানের কত গুণ আগে চিন্তা করো। গড় মান আই বার শীর্ষ মান 0.6, গড় মান আই বার সমান কত? 0.67 I0, তাহলে 0.67 গুণ, তাহলে কত ভাগ? শতকরা কত ভাগ? 63.7 ভাগ। ঠিক আছে, আচ্ছা প্রশ্নগুলো এইভাবে আসবে। এই যে এবার কোনটা বেশি বিপজ্জনক, এসি না ডিসি? কোনটা বেশি বিপজ্জনক? এসি বেশি বিপজ্জনক। কেন? কারণ বাসা বাড়িতে যে কারেন্ট আসে সেটা এসি প্রবাহে আসে, সেটা দিক পরিবর্তী, সেই জন্য সেটার মান 220 ভোল্টে আসলেও সেটা শীর্ষ মান হাইস্ট 311 ভোল্ট হতে পারে। এই যে বাসা বাড়িতে যে 220 ভোল্টে কারেন্ট আসে সেটা কিন্তু ই আর এম এস, সেটা ই আর এম এস, ই আর এম এস হচ্ছে 220 ভোল্ট। তাহলে ই বার সমান কত হবে? সরি, ই নট সমান কত হবে? ই নট হচ্ছে √2 গুণ হয়ে যায় না, √2 ইন্টু 220, তাহলে কত হয়? √2 মানে 1.414, 220 কত হয়ে যায়? 311 ভোল্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তোমার এসি প্রবাহটা বেশি বিপজ্জনক, এটা আমরা সবাই জানি। এখন এই যে এই ইআরএমএস বাসাবাড়িতে যে কারেন্ট আসে বর্গমূলীয় গড় মান, সেটা বা সেটা একটা নাম কার্যকর মান, সেই মান সেই কথাগুলো তোমাকে, সেই নামগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো এখানে কোন মানটা সবচেয়ে বেশি, এটা আমি লিখছি, শিশুমান বা বিস্তার, এই মানটা সবচেয়ে বেশি হয়, এই মানটা সবচেয়ে বড়। যেমন এইখানে দেখো 311 ভোল্ট, সেটা কিন্তু আরএমএস মানের চেয়ে বড়। আরএমএস মান বর্গমূলীয় গড় মান বা আরএমএস মান, সেটার আরো দুইটা নাম আছে, আপাত মান বা কার্যকর মান। এই মান, এই কথাটা তোমাকে জানতে হবে, কারণ ম্যাথের মধ্যে তোমাকে যদি বলে আপাত মান এত হয়, তোমাকে বুঝতে হবে এটা আরএমএস মান। কার্যকর মান এত হয়, তোমাকে বুঝতে হবে আরএমএস মান। বাসা বাড়িতে 220 ভোল্টে কারেন্ট আসে, সেটা কোন মান? সেটা হচ্ছে আরএমএস মান। ঠিক আছে, সেটা কিন্তু গড় মানের চেয়ে বেশি, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে গড় মান, তার চেয়ে বড় হচ্ছে বর্গমূলীয় গড় মান, তার চেয়ে বড় হচ্ছে শীর্ষ মান বা বিস্তার। আমার বিশ্বাস এটা সবার ক্লিয়ার। আমি মুছে দিচ্ছি এখন, পরের টপিকে চলে যাচ্ছি। পরিবর্তী প্রবাহের এই অংশটা কোথা থেকে পাইলাম প্রশ্ন আসতে পারে। এটা এই চ্যাপ্টারের ক্লাস নোট অংশে আছে, কম্পেনিয়ন বুকে ক্লাস নোট অংশে আছে। পরিবর্তী প্রবাহের মান 0 থেকে শিশু মান 75/4 সময় লাগে, আর পাশাপাশি যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক 50 হার্জ, ভোল্টেজ 220 ভোল্ট। এটা সব সময় মনে রাখতে হবে। বাসা বাড়িতে কত ভোল্টে কারেন্ট আসে? 220 ভোল্টে। আর বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তো সেটার কম্পাঙ্ক কত? 50 হার্জ। সবসময় মনে রাখতে হবে। কার্যকর তড়িৎ প্রবাহ, এখানে দেখো কিছু সমীকরণ মার্ক করা আছে। 5.13 হচ্ছে কার্যকর তড়িৎ প্রবাহ। যে সমীকরণ মার্ক করা আছে এখানে দেখো, ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, ইকুয়াল টু ভি নট বাই আর সাইন ওমেগা টি, আই নট সাইন ওমেগা টি। এই সমীকরণগুলো, এই যে ভি ইকুয়াল টু আই আর, বা এখানে পি ইকুয়াল টু তোমার হচ্ছে যে ভিআই, তোমার পি ইকুয়াল টু ভিআই, ভি আর এম এস আই আর এম এস গুণ করে আই এম এস আই স্কয়ার, আই আর এম এস স্কয়ার আর। এই সমীকরণগুলো থেকে ছোট ছোট ম্যাথ তোমার তোমার বইয়ের অনুশীলনী এমসিকিউতে আছে। হ্যাঁ, সো তোমার এই ম্যাথগুলা অনুশীলনী এমসিকিউ কিন্তু আমি আগেই বলে রাখতেছি। দেখো সেখানে তোমার বুয়েট, তারপর তোমার হচ্ছে যে বিভিন্ন ভার্সিটি, কুয়েট, এগুলার দেখবা যে তোমার প্রশ্নগুলাও অ্যাড করে দেয়া আছে। তোমার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট? তোমার জন্য এক স্টেপের যে ম্যাথগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। অনেক জটিল হিসাব আছে, সেইগুলা করে তোমার আলটিমেটলি তোমার জন্য খুব বেশি উপকারে আসবে না। কারণ কি?
কারণ তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমন প্রশ্নই দেওয়া হবে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারো। সো হ্যাঁ, হিসাবের জন্য বা তোমার প্র্যাকটিসের জন্য তুমি সরল মান ধরে সূত্র প্র্যাকটিস করতে পারো, অবশ্যই করবা, কিন্তু একাধিক স্টেপের ম্যাথ করার দরকার নাই। আচ্ছা, এই যে একজন আবার অতীতে চলে গিয়েছো, কালকে রেগুলার এক্সামের নাম্বার আসছে কিনা এটা এখানে জিজ্ঞেস করছো, প্লিজ তুমি একটু ক্লাসে ফেরত আসো। আমরা এই ক্লাসের শেষ আলোচনার শেষ টপিকে চলে আসছি আলোচনার, এরপর আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, সো এখানে তুমি দেখো দুটো লাইন মার্ক করা আছে, ভিআরএমএস আইআরএমএস স্কয়ার কার্যকর ভোল্টেজ কার্যকর প্রভাব বলা হয়। অর্থাৎ তুমি দেখো বাসাবাড়িতে কারেন্ট আসতেছে, কোনো একটা যন্ত্র যে গাণিতিক মান দেখাচ্ছে সেগুলা কি তোমার, সেগুলো কিন্তু আরএমএস মান। হ্যাঁ, এবার আকৃতি গুণাঙ্কে আসো, আমরা দুইটা মান পড়ছি, একটা বর্গমূলীয় গড় মান, একটা হচ্ছে শুধু গড় মান। এই দুটার অনুপাত বর্গমূলীয় গড় মান আর গড় মানের অনুপাত কি বলে আকৃতি গুণাঙ্ক। সেটার মান কত হয় 1.11, সেটার মান হয় 1.11। এই মানটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আকৃতি গুণাঙ্কের মান কত 1.11। এবং তোমাকে যদি বলে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক তখন হয়ে যাবে 1, ডিসি বললে 1। এছাড়া আকৃতি গুণাঙ্ক বলতে এসিডটাই বোঝায়, আকৃতি গুণাঙ্ক বললে 1.11। আর যদি বলে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক তখন হচ্ছে শুধু 1, ডিসি বললে শুধু 1 হবে। এবং এখানে দেখো একটা লাইন আছে যে আকৃতি গুণাঙ্ক কি নির্দেশ করে, তড়িৎচালক শক্তি বা প্রবাহের তরঙ্গ আকার নির্দেশ করে। এই অংশটাকে সহায়ক নোটে গুছিয়ে এখান থেকে যা যা পড়তে হবে তুলে দেওয়া আছে। যে আকৃতি গুণক বলতে মূলত আরএমএস মান এবং গড় মানের অনুপাতকে বোঝানো হয়। আকৃতি গুণকের মান হয় 1.11, ডিসি বললে 1 হয়, আর এটা পরিবর্তী প্রভাব আর তড়িৎচালক শক্তি তরঙ্গ আকার নির্দেশ করে। এটার পরে আমরা আসবো হচ্ছে এখানে দেখো এই চ্যাপ্টারে যত সাল আছে এখানে তুলে দেওয়া আছে, এটা তোমাদের ক্লাস নোট অংশ থেকেই তুলে নেয়া। এই অংশটা তোমরা একটু দেখবা। এটার পরে তোমরা এখানে দেখো একটা সংজ্ঞা আমি এখানে তুলে নিয়েছি, কেন ম্যাথের সুবিধার জন্য। হ্যাঁ, এখানে দেখো একজন বলছো বুয়েটের ম্যাথ করতে খুব ভালো লাগে। ভাই ভাই তুমি বুয়েটের ম্যাথ বাদ দিয়ে তুমি এখন একটু গাণিতিক উদাহরণগুলো করো, এইগুলো না তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে। হ্যাঁ, তোমার ভালো লাগলে অবশ্যই তুমি প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্লিজ তুমি একটু এখানে থাকো, ক্লাসের এই আলোচনাটুকুতে আসো। কোন তলের ক্ষেত্রফল, তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে বলে চুম্বক ফ্লাক্স। ধরো জানি না কেন এরকম হয়ে যাচ্ছে, ধরো এই যে একটা তল, এই তল এখন ঠিক হয়ে আসছে। ধরো এই একটা তল, তলের মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখাগুলো প্রবেশ করতেছে। তো এই তলের ক্ষেত্রফল এবং তলের অভিলম্ব বরাবর, তলের লম্ব বা অভিলম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ যদি তুমি চিন্তা করো, এই চৌম্বক ক্ষেত্র বি সেটার উপাংশ যদি তুমি চিন্তা করো, এই এ কি, এই পরের তীর চিহ্নটা কি, এটা হচ্ছে তলের অভিলম্ব। এই অভিলম্ব বরাবর উপাংশের গুণফলকে বলে চৌম্বক ফ্লাক্স। তাহলে এই অভিলম্ব বরাবর উপাংশ তোমার এখানে যদি ধরো তোমাকে যদি বলে এটা থিটা, তাহলে অভিলম্ব বরাবর তুমি উপাংশ পাবা এই বি এর বি কস থিটা। ঠিক আছে, তাহলে এখন কোণের সাথে যেটা সেটা হচ্ছে কস থিটা হয়। তাহলে তুমি এই যে চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি পাবা, ফাই সমান এই তলের ক্ষেত্রফল এ আর এই বরাবর উপাংশ কত বি কস থিটা, এই দুইটার গুণফলকে বলা হয়, এই তলের ক্ষেত্রফল এ আর অভিলম্ব বরাবর তলের অভিলম্ব বরাবর উপাংশের গুণফল হচ্ছে বি কস থিটা, এইটাকে বলা হয় ফ্লাক্স। এখন তুমি খেয়াল করে দেখো এই থিটাটা কার কার মধ্যকার কোণ, তলের অভিলম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ, তলের অভিলম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ। কিন্তু অনেক সময় তোমাকে বইয়ের ম্যাথের দেবে যে চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্র তলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। চৌম্বক ক্ষেত্র তলের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তলের অভিলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে থিটা কত 90 ডিগ্রি মাইনাস
30 ডিগ্রি তোমাকে বের করে নিতে হবে। আমরা এখনই একটা ম্যাথ দেখব, ঠিক আছে? আমরা এখনই একটা ম্যাথ দেখব। তুমি দেখো এখানে এই গাণিতিক উদাহরণ একে আমরা আসছি। এখানে আসো, এই ম্যাথটাতে দেখো বলছে যে একটা তল যার ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার, একটা 0.5 মিটার স্কোয়ার বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল, সেই তল সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সুষম চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে, সেই সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে তলটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। তো তল যদি চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটা আমাকে বের করে নিতে হবে কিভাবে? এই যে 90 ডিগ্রি থেকে সেই 30 ডিগ্রি বিয়োগ দিয়ে। কারণ থিটা কার সাথে কার কোণ? চৌম্বক ক্ষেত্র এবং তলের অভিলম্বের মধ্যকার কোণ, ঠিক আছে? তাহলে যখনই তো সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে তলের কোণ দেয়া থাকবে, তখন অভিলম্বের সাথে কোণ কিভাবে বের করে নিতে হবে? 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে বের করে নিতে হবে, এবং তখন সেটা সূত্রে বসাতে হবে। তাহলে এখানে দেখো, এখানে তলের ক্ষেত্রফল বসাও। তলের ক্ষেত্রফল আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তাই তো? তলের ক্ষেত্রফল এ হচ্ছে 0.5 আর বি হচ্ছে কত? বি হচ্ছে 4 × 10⁻⁵। আর কস থিটা আমি কত পাইলাম? 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে হয় কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে সাইন 30, তার 0.5 মানে তো হাফ, ইন্টু 0.5 মানে, আচ্ছা ওইভাবে না ইয়ে করে 5/10 লিখলাম। 5/10 লিখলে কিন্তু সেটা 5/10 লিখলে কিন্তু সেটা এই যে হাফই হয়, ইন্টু 4 ইন্টু 10⁻⁻5 ইন্টু কস 60 মানে সাইন 30, সেটা হচ্ছে হাফ। তাহলে তুমি দেখো এই যে 2 দুগুণে 4, 2 2 কাটাকাটি, তাহলে কত থাকলো? 10⁻⁻5। দেখো এখানে উত্তরটা কিভাবে দেয়া, 10 ইন্টু 10⁻⁻6। তাহলে 10 ইন্টু 10⁻6, 10⁻5 মানেই তো 10 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে? সো তোমাকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় প্রশ্নে মানটাকে তুমি যে উত্তরটা পাবা সেটা থেকে একটু চেঞ্জ করে দেয়া থাকতে পারে, ঠিক আছে? তার মানে তোমার উত্তর যে সঠিক হয় নাই তা কিন্তু না। এই 10⁻5 মানেই 10 ইন্টু 10⁻6। আচ্ছা, এবারে আমরা আসি, আমার মনে হয় এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই, সহজ কথা। যখন সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে তলের কোণ দেওয়া থাকবে, তখন থিটা কত হবে? থিটা 90 ডিগ্রি থেকে সেই কোণটাকে বিয়োগ করে দিতে হবে। তবে যদি তোমাকে এখানে এইভাবে দিয়ে দেয়, তবে বইগুলোতে এইভাবেই দেয়া আছে, সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে কোণ দিয়ে দেওয়া আছে। তবে যদি এমন দিত যে চৌম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে সুষম চৌম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তুমি 60 ডিগ্রি ডিরেক্ট বসাতে পারতে, কিন্তু যেহেতু 30 ডিগ্রি দেয়া আছে, সেহেতু তোমাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে নিতে হবে 30 ডিগ্রিকে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবারে আসি, আমার মনে হয় এটাতে কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? দেখো লেখা দেখে তুমি বুঝতে পারতেছো এটা ইসাক স্যারের বইয়ের একটা প্রশ্ন। হ্যাঁ, এটা ইসাক স্যারের বই আছে। আচ্ছা, আমরা পরের গাণিতিক উদাহরণটাতে আসি। দেখো পরের গাণিতিক উদাহরণটাতে যেটা দেয়া আছে এখানে, দেখো একটি কুণ্ডলীতে 1.015 সেকেন্ড সময় তড়িৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার থেকে 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে আসে। কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎ চলে শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক, সক্রিয় আবেশ গুণাঙ্ক কিন্তু এল, সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এই ম্যাথটা করতে গেলে সবার আগে, আবার ঝামেলা করতেছে, এটা প্রথমে কি কি দেয়া আছে সেটা আমাদের জানতে হবে। 1.05 এর সময়, তাহলে ডিটি হচ্ছে 1.05, আর ডিআই প্রবাহ কত সময়, কত অ্যাম্পিয়ার থেকে কত অ্যাম্পিয়ারে আসে? 0.5 মাইনাস 0.1 কত হয়? 0.4। এইবারে তুমি এখানে দেখো তড়িৎচালক শক্তি দেয়া আছে ই 10 ভোল্ট, তাহলে শক্তি আবেশ গুণাঙ্ক আমরা জানি ই সমান এল ডিআই বাই ডিটি। তাহলে এল সমান কি হবে? ই ইন্টু ডিটি বাই ডিআই। তাহলে ই কত? ই হচ্ছে 10 ভোল্ট, কিন্তু তোমার ডিটি হচ্ছে 1.015, ডিআই হচ্ছে 0.4।
তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো 1.015, এটা অনেক ছোট না? এটা কিন্তু অনেক ছোট। একের পরে পয়েন্ট, জিরো, তারপরে 1, তারপরে 5। তাহলে আমরা এটাকে 1 ধরতে পারি। তাহলে 10 ইন্টু অ্যাপ্রক্সিমেটলি আমি 1 ধরতে পারি এটাকে, ঠিক আছে, বাই 0.4। তাহলে কত হয়? 10/0.4 যদি তুমি চিন্তা করো, তাহলে পয়েন্ট উঠায় দিলে উপরে কত, আরো 10 বসবে। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, ঠিক আছে, 25, ঠিক আছে। তাহলে তোমার উত্তর কিন্তু কাছাকাছি আসছে, এই যে দেখো। হ্যাঁ, এভাবে অনেক সময় হিসাবকে একটু সরল করে নিয়ে তোমার ম্যাথ করে ফেলতে হবে। আচ্ছা, এগুলো ডিরেক্ট সূত্রের ম্যাথ, আমার মনে হয় এটাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এরকম আরেকটা ম্যাথ আছে, দেখো সময় দেওয়া আছে, ডিটি দেওয়া আছে, দেখো ডিটি 0.015, ডিআই হচ্ছে 6 - 1, 5 অ্যাম্পিয়ার। তাহলে ই হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আর হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক হচ্ছে এম। তা আমরা তো জানি ই ইজ ইকাল টু এম ডিআই বাই ডিটি। তাহলে এম কত হয়? ই ইন্টু ডিটি বাই ডিআই। তাহলে ই হচ্ছে তোমার 5 ভোল্ট, ডিটি হচ্ছে 0.05, আর ডিআই কত? ডিআই হচ্ছে 5। তাহলে 5 5 কাটাকাটি, দেখো এখানে 0.05 হেনরি হবে উত্তর, ঠিক আছে। এগুলো ডিরেক্ট সূত্রের ম্যাথ, আমার মনে হয় এগুলোতে কার কোনো প্রবলেম হওয়ার কথা না। তাই একটু দেখে নাও। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। পরের যে গাণিতিক উদাহরণ, এখানে আসো। এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা খুবই সোজা একটা প্রশ্ন। এটাতে কি কি দেওয়া আছে? পাক সংখ্যা দেওয়া আছে n 100, প্রবাহ দেওয়া আছে I 4 অ্যাম্পিয়ার, ফ্লাক্সের পরিমাণ দেওয়া আছে 0.02 ওয়েবার, কুণ্ডলী শক অ্যাবজর্বকে এল বের করতে বলছে। তাহলে আমরা তো জানি ফাই ইজ ইকাল টু এল আই, ঠিক আছে। এখানে পাক সংখ্যা n দেওয়া আছে। সব সময় এই সমীকরণটা মনে রাখবা, n ফাই ইজ ইকাল টু এল আই, এই সূত্রটা দিয়ে। কারণ ধরো কোনো একটা প্রশ্নে তোমাকে পাক সংখ্যা বের করতে বললো, তখন পাক সংখ্যা কোথায় আছে যদি তুমি ধরো বুঝতে না পারলে, তখন তো তুমি ঝামেলায় পড়ে যাবা। যেহেতু ফাই ইজ ইকাল টু এল আই করলাম, এটা সবসময় পড়বা n ফাই ইজ ইকাল টু এল আই, কারণ ফাই সবসময় n এর সাথে থাকে। এবার তোমাকে যদি এই ম্যাথটা দিয়ে এল বের করতে বলে, তাহলে n হচ্ছে 100, সরি লেখাটা একটু ফ্রেশ করে নিচ্ছি। এখানে দেখো 100 ইন্টু ফাই হচ্ছে 0.02 ইজ ইকাল টু এল, আই হচ্ছে 4। তাহলে 100 ইন্টু 0.02, তাহলে 100 ইন্টু পয়েন্ট উঠায় দিলে 100 আসে, 2 ঘর যেহেতু, ঠিক আছে। তাহলে 100 100 কাটাকাটি থাকে হচ্ছে 2, ইকুয়াল টু এল ইন্টু 4। তাহলে এল সমান কত আসে? 2/4। তাহলে এল মানে কত? হাফ, মানে কত? 0.5 এত হেনরি, ঠিক আছে। সবসময় ফাইকে এন এর সাথে রাখবো, এন ফাই ইজ ইকুয়াল টু এল আই, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ম্যাথটা কই? এই শোনো, এই ম্যাথগুলোর আগে কিন্তু উল্লেখ করা আছে, তুমি দেখো অনুচ্ছেদ উল্লেখ করা আছে। এই যে দেখো, এই যে গাণিতিক উদাহরণ 5.3, গাণিতিক উদাহরণ 5.3 এর 1 নাম্বার ম্যাথটা হচ্ছে আমরা এর আগে সলভ করছি, আর এটা হচ্ছে গাণিতিক উদাহরণ 5.3 এর আন্ডারে 2 নাম্বার ম্যাথ, ঠিক আছে। গাণিতিক উদাহরণ 5.3-এ আসো, সেখানে তুমি পাবা এই দুইটা ম্যাথ, ওকে। আচ্ছা, এটার পরে তুমি চলে আসো হচ্ছে, এই যে দেখো এখানে সলভটাও দেয়া আছে। এবার তুমি গাণিতিক উদাহরণ 5.4-এ আসো, গাণিতিক উদাহরণ 5.4-এ আসো, এবং 1 নাম্বার ম্যাথটা দেখো। এখানে বই ক্ষমতা নির্ণয় আমরা করব, বলেছিলাম। বই ক্ষমতা নির্ণয়, বই ক্ষমতা মানে হচ্ছে বই ক্ষমতা ইকুয়াল টু কত? ইএস ইন্টু আই এস, তাই তো হবে। তো ইএস আই এস আমরা দেখি এখানে ইএস আই এস দেয়া আছে কিনা। এই যে দেখো, একটি আরোহী ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করে, তো যেটা সরবরাহ করা হয় যদি আরোহী না বলতো তারপরও সরবরাহ করা মানেই সেটা হচ্ছে স্টেপ আপ। এখানে দেখো 200 ভোল্ট সরবরাহ করছে, তাহলে এটা হচ্ছে ই প্রাইমারি, ঠিক আছে। 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, যেটা প্রবাহ উৎপন্ন হয় পাওয়া যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রবাহ বলছে এটা আইএস, তাহলে আইএস কিন্তু দেয়া আছে 4। তাহলে ইএসটা তোমাকে বের করতে হবে, ইএসটা দেয়া
আছে কিনা দেখো, নাই। কারণ পাক সংখ্যার অনুপাত, পাক সংখ্যার অনুপাত যদি কিছু না বলে তাহলে এনপি বাই এনএস এভাবেই তোমাকে ধরতে হবে, 1/10। ঠিক আছে, এখানে এনপিএনএস দেয়া আছে, তাহলে এনপিএনএস আর ইপি দেয়া আছে। এনপিএনএস ইপি এই দুইটা থেকে তুমি ইএস বের করতে পারবা। তাহলে ইএস সমান কি হবে? ইপি বাই ইএস, এনপি বাই এনএস, তাই না? তাহলে আমরা তো জানি ইপি বাই ইএস ইজ ইকাল টু এনপি বাই এনএস। তাহলে ইএস কি হবে? ইপি এর সাথে তোমার এনএস গুণ হবে বাই এনপি। ঠিক আছে, তাহলে ইএস সমান কি আসবে? ইএস সমান আসবে তোমার 2000 ভোল্ট। তাহলে তুমি যদি এই যে ইএস বের করে নিয়ে তুমি যদি এটাকে আইএস দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 4 দুগুণে 8000 ভোল্ট আসবে। ঠিক আছে, 8000 ভোল্ট মানে 8 কিলো ভোল্ট। ঠিক আছে, ও তোমার এটা এটা তো ভোল্ট, সাথে হচ্ছে তোমার এইদিকে হচ্ছে প্রবাহ আছে, তো এটা এটা ওয়াট আসবে। হ্যাঁ, এটা ওয়াট হয়ে যাবে, এটা তো ক্ষমতা, ওয়াট হয়ে যাবে। তাহলে 8 কিলো ওয়াট। ঠিক আছে, এটা তো আই আছে, অ্যাম্পিয়ার। তো আমরা বই ক্ষমতা নির্ণয় করলাম। দেখে নাও সবাই একটু। এবার আমি এটা মুছে দিলাম। এই যে গণগুলোর ওয়াট মাত্রায় বই ক্ষমতা নির্দেশ করে। এবার আমাদের আর দুইটা ম্যাথ বাকি আছে, একটু মনোযোগ দাও, মানে বাড়িয়ে দাও মনোযোগ। তো অবশ্যই আসো, গাণিতিক উদাহরণ 5.5-এ আসো এবার সবাই। গাণিতিক উদাহরণ 5.5, এই ম্যাথের ক্ষেত্রে দেখো শীর্ষমান দেয়া আছে, বর্গমূলীয় গড় মান বের করতে বলছে। শীর্ষমান দেয়া থাকলে বর্গমূলীয় গড় মান আর এম এস সমান আমরা জানি 0.707। আই নট হচ্ছে 20। তাহলে তোমার উত্তর, এটা দুইটা গুণ করলে 14.14 আসবে। কিন্তু আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে কম্পাঙ্ক 50 হার্জ হলে 0 থেকে শিশু মানে পৌঁছাতে কত সময় লাগবে এই অংশটা বের করা। কম্পাঙ্ক 50 হার্জ হলে 0 থেকে শিশু মানে পৌঁছাতে কত সময় লাগবে। এখন 0 থেকে শিশু মানে পৌঁছানোর জন্য সময় কত লাগে এটা আমাদের জানতে হবে আগে। এটা আমরা এই অংশ থেকে জানব। এটা একটু সবাই খেয়াল করো, এখান থেকে অনেকভাবে প্রশ্ন হতে পারে। কি রকম আমি বলছি, দেখো এই অংশ আগেই দেখবা না, আগে আমার সাথে সাথে আলোচনা আসো। এই যে দেখো 0 থেকে শুরু, এখানে একটা পুরা একটা সাইকেল আঁকা আছে, একটা সাইকেল এখানে আঁকা আছে, এই চিত্রটার মধ্যে একটা সাইকেল আঁকা আছে, একটা সাইকেল। দেখো কমেন্ট অফ, এখানে আসো। এই 0 থেকে শুরু সাইকেলের এই 0 মান, এই যে শীর্ষ মান, কারণ এই পুরা সাইকেলে 0 থেকে মান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এখানে এসে শীর্ষ মান। তো 0 থেকে শীর্ষে আসতে কত সময় লাগে এটা আমরা দেখব। কিভাবে সাইকেলটা আগায় সেটা আগে দেখি। শীর্ষ মানে আসার পরে আবার মান কমতে থাকে, এই যে 0-তে আসে, তারপর উল্টা দিকে শীর্ষে আসে, সেটা আবার এখান থেকে বাড়তে বাড়তে এই যে 0-তে আসে। এই পর্যন্ত কয়টা সাইকেল? একটা সাইকেল। এই একটা সাইকেলের সময়কাল হচ্ছে টি সময়। একটা সাইকেলের সময়কাল হচ্ছে টি সময়। এইবার এই যে একটা সাইকেলের যে সময় লাগলো টি সময়, এই পর্যন্ত আসতে তাহলে কত সময় লাগে? অর্ধেক না, টি/2 সময়। তাহলে এইটুকু যদি টি/2 হয় তাহলে তার অর্ধেক কতটুকু? টি/4। তো 0 থেকে শীর্ষে আসতে তাহলে কত সময় লাগে? 0 থেকে শীর্ষে আসতে কত সময় লাগে? টি/4 সময় লাগে। তাহলে 0 থেকে শীর্ষে আসার সময়, সময় কত? টি/4। এখানে না ভুল আছে, এটা হচ্ছে এরকম হবে, টি/4 হবে। ঠিক আছে, 0 থেকে শীর্ষে আসার সময় কত? টি/4। ঠিক আছে, 0 থেকে শীর্ষের সময় টি/4। তাহলে 0 থেকে শীর্ষের সময় হচ্ছে এই যে পুরা সাইকেল সময় টি, সেইটার 4/1 তাই তো, টি/4। তো 0 থেকে শীর্ষের সময় যদি টি/4 হয়, এই বড় হাতের টি মানে যে 1/f, এটা আমরা জানি। তাহলে 1/4f,
তাহলে এইখানে আমার কম্পাঙ্ক 50 হার্জ যদি আমি বসাই তাহলেই তো আমার উত্তর চলে আসে। তাহলে কম্পাঙ্ক 50 হার্জ তো দেয়া আছে, এখানে আমি এফ এর জায়গায় বসাই, বসালে 1/4 × 50 1/200 আসে। 1/200 সেটাকে কিভাবে লেখা যায়, হাফ ইন্টু, এখানে এইভাবে আমি আবার আরো সহজ করে লিখতেছি, হাফ ইন্টু 1/100। ঠিক আছে, হাফ ইন্টু 1/100 মানে কি, হাফ ইন্টু 10⁻², হাফ ইন্টু 10⁻²। তো হাফ ইন্টু 10⁻², সেটা মানে কত আসলে, হাফ মানে 0.5, 0.5 ইন্টু 10⁻², 0.5 ইন্টু 10⁻² মানে 5 ইন্টু 10⁻3। ওকে, আচ্ছা এইবারে আসো, আমার উত্তর কিন্তু শেষ। এই প্রশ্নের উত্তর আমরা পেলাম। এখন তুমি আসো, এখান থেকে আর কি কিভাবে প্রশ্ন আসতে পারে। তোমাকে বলা হয়েছিল শূন্য থেকে শীর্ষে আসতে কত সময় লাগে, তুমি এটা বের করলা, শূন্য থেকে শীর্ষে আসার সময় কত, শূন্য থেকে শীর্ষে আসার সময় কত, T/4, শূন্য থেকে শীর্ষে আসার সময় T/4। এইবার তুমি আমাকে বলো, যদি তোমাকে আলাদা আর একটা প্রশ্ন করে, শীর্ষ থেকে শূন্যে নামার সময় কত, এই উঠতে যদি T/4 সময় লাগে, তাহলে শীর্ষ থেকে শূন্যে নামতেও T/4 সময় লাগে, সেটা কি হবে, T/4। তাহলে শীর্ষ থেকে শূন্যে নামতে কত সময় লাগে, T/4 সময়। যদি প্রথমে প্রশ্ন করে শূন্য থেকে শীর্ষে আসতে কত সময়, T/4। যদি বলে শীর্ষ থেকে শূন্যে নামতে কত সময়, T/4। যদি বলে শূন্য থেকে শূন্যে আসতে কত সময় লাগে, দেখো শূন্য থেকে শীর্ষ হয়ে আবার শূন্য কিন্তু আসে, এই শূন্য হইতে হলে এইখানে যাইতে হয় না, শূন্য থেকে শীর্ষ হয়ে আবার শূন্যে আসে। তাহলে এই পর্যন্ত কত সময় লাগে, এই পর্যন্ত কত সময়, T/2। তাহলে শূন্য থেকে শীর্ষ হয়ে আবার শূন্যে আসতে T/2 সময় লাগে। যদি এইভাবে বলে শূন্য থেকে শীর্ষ হয়ে আবার শূন্য, আবার উল্টা দিকে শীর্ষ, আবার শূন্য আসতে কত সময়, অর্থাৎ এক সাইকেলে কত সময় লাগে, তাহলে টি সময় লাগে, এক সাইকেলে কত সময়, টি সময় লাগে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে নানান রকম ভাবে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো আমার বিশ্বাস। হ্যাঁ, তবে তুমি এখানে খেয়াল করে দেখো যে, এই যে দেখো একটা পরিবর্তী প্রবাহ অ্যাকচুয়ালি কত সময় পর পর দিক পরিবর্তন করে। দেখো T/2 সময় পর কিন্তু দিকটা আর উপরের দিকে নাই, এই টুমটা উপরের দিকে নাই, টুমটা নিচের দিকে হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই যে এই পর্যন্ত যদি এই দিক বরাবর থাকে, তাহলে এই T/2 সময় পরে কিন্তু দিক পরিবর্তন করে উল্টা দিকে, মানে আরেকটা দিকে হয়ে গেছে প্রবাহের দিক। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা একটা দিক পরিবর্তন প্রবাহ কত সময় পর পর দিক পরিবর্তন করে, T/2 সময় পর পর। এটা দিয়ে তোমার, এটা আমি আগেই বলে দিব না, এটা দিয়ে কিন্তু তোমার বই ম্যাথ আছে, এটা তুমি সলভ করবা। ঠিক আছে, এই প্রশ্নটা তুমি সলভ করবা, তুমি দেখবা যে কত সময় পর পর দিক পরিবর্তন করে এটা দেয়া আছে, এত সময় পর পর দিক পরিবর্তন করে। তুমি তখন এটা মাথায় আনবা, আমি তোমাকে এটা আগেই সলভ করে দিচ্ছি না। হ্যাঁ, আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে, তুমি কত সময় পর পর দিক পরিবর্তন করে যদি কোনো প্রশ্নে আসে, তুমি মনে রাখবা T/2 সময় পর পর দিক পরিবর্তন করে, সেটা থেকে তুমি উত্তরে চলে আসতে পারবা। কত সময় পর পর দিক পরিবর্তন করে, T/2 সময় পর পর দিক পরিবর্তন করে। কত সময় পর পর দিক পরিবর্তন করে, T/2 সময় পর পর দিক পরিবর্তন করে। একটা এসি প্রবাহ কত সময় পর দিক পরিবর্তন করে, T/2 সময় পর দিক পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে সেখান থেকে কম্পাঙ্ক বের করতে বলতে পারি। তো T/2 এর মান হবে সেই সময়, সেখান থেকে তুমি টি বের করবা, সরি সেখান থেকে তুমি এফ বের করবা। ঠিক আছে, আচ্ছা এইবার এবার তুমি লাস্ট প্রশ্নে চলে আসো, 3 নম্বর প্রশ্নটা। এখানে দেখো এই তোমার এই গাণিতিক উদাহরণ 5.5 এর 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এটা করলে শেষ। একটা দিক পরিবর্তী প্রবাহ সমীকরণ দেয়া আছে, I = 50 sin 620, এখান থেকে নানা কিছু জিজ্ঞেস করতে পারে। এখান থেকে কিছু জিজ্ঞেস করলে তুমি যেটা করবা, তখন তুমি মূল সমীকরণের সাথে এটা তুলনা করবা। মূল সমীকরণের সাথে তুলনা করলে I0 এর জায়গায় 50 আছে, তাহলে শীর্ষ মান হচ্ছে 50 অ্যাম্পিয়ার। ওমেগার জায়গায় 628 আছে, তাহলে কৌণিক ওমেগা দিয়ে কি বোঝায়, ওমেগা বলতে কৌণিক কম্পাঙ্ক বোঝায়, সেটা কত, 628 রেডিয়ান পার সেকেন্ড। সেখান থেকে তোমাকে যদি বলে যে কম্পাঙ্ক কত, হ্যাঁ কম্পাঙ্ক বের করতে বলে তুমি কিভাবে বের করবা আমি বলে দিচ্ছি। ওমেগা মানে আমরা জানি 2πf, ওমেগা মানে আমরা জানি 2πf, 2πf সমান 628 আমি বলতে পারি। ওমেগা মানে তো 2πf, তাই না? তাহলে 2πf = 628। তাহলে এখান থেকে f = তুমি কত হয় বের করতে পারবা, কম্পাঙ্ক কত, f = 628/2π = 628/2 × 3.14। তো এইটা যদি তুমি
বসাও, তাহলে তুমি গুণ করে দেখো, 3.14 গুণ করলে 6.28 হবে। 4 2 8, 2 কি 2, 3 2 6, 2 ঘর আগে দশমিক, 6.28। 6.28 তুমি যদি দশমিক উঠায় দাও উপরে কত উঠবে, ইন্টু 100। তাহলে 628 কাটা থাকে কত, 100, তাহলে 100 হার্জ হবে কম্পাঙ্ক। ঠিক আছে, এইভাবে আমরা মান বের করে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে যখন তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, তুমি তখন মূল সমীকরণের সাথে তুলনা করে আনসার করে ফেলবা। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু আজকে এখানেই শেষ। আমার মনে হয় যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, এই সব টপিকগুলো যদি তোমরা ঠিকঠাক মতোভাবে বুঝে থাকো, আমার বিশ্বাস আমরা যেহেতু অনেক স্লোলি এবং অনেক সময় নিয়ে টপিকগুলো আলোচনা করেছি, তোমাদের সবারই এখন পড়া হয়ে যাওয়ার কথা এই অংশটুকু থেকে। আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, তোমরা আগে দাগানো অংশটুকু পড়বা, তারপর পুরো চ্যাপ্টার থর্ডলি পড়বা, তারপরে তোমাদের যে কম্পোনেন্ট বুক আছে সেটা সহায়তা অবশ্যই নিবা। যখন পড়তে যাবা তখন ক্লাস নোট অংশটাকে এটা পাশে রাখবা। দেখবা যে প্রত্যেকটা টপিক আলোচনার ক্ষেত্রে যদি কোনো কিছু আলোচনা করার মতো, গুছিয়ে বলার মতো থাকে, সেটা কম্পোনেন্ট বুকের ক্লাস নোট অংশে তুলে দেওয়া আছে। এই অংশটুকু পড়া ঠিক মতো হওয়ার পরে তুমি অ্যাটলিস্ট 2বার রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পরে তুমি সেখান থেকে তোমাদের যেই হোম প্র্যাকটিস এবং হোম এক্সাম সেটা তুমি সলভ করবা, এবং তার আগে অবশ্যই আদার্স সাইটের অনুশীলনী এমসিকিউ এগুলো অবশ্যই সলভ করে নিবা। এবং আমি যেটা তোমাদেরকে বলবো, যখন তোমরা এই অংশগুলো সলভ করো তখন কিন্তু তোমরা কোশ্চেনগুলো ফেস করতেছো। তোমরা যদি যত বেশি কোশ্চেন তোমরা ফেস করবা, তোমাদের প্রিপারেশন তত ভালো হবে। হ্যাঁ, তো সেখানে কিন্তু তোমার অনেকগুলো প্রশ্ন দেয়া আছে। সেই প্রশ্নগুলো যখন যদি তুমি সলভ করে তুমি ডেইলি এক্সাম দিতে আসো, অর্থাৎ রেগুলার এক্সাম যদি তুমি যখন দিবা, তখন দেখবা তোমার ম্যাক্সিমাম কোশ্চেনই তুমি আগে সলভ করে ফেলছো। সো তোমার সেগুলো উত্তর করতে ইজি হবে, সেটা নিয়ে কনফিউশন হবে না, তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবা। এবং যে প্রশ্নগুলো প্রত্যেকটা লেকচারেই যখন তুমি রেগুলার এক্সামের প্রশ্নগুলো যখন সলভ করো, যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেগুলো অবশ্যই তুমি বই খুলে মিলানোর চেষ্টা করবা, যে তুমি কি চিন্তা করে উত্তর করছিলে এবং তোমার কি চিন্তা করে উত্তর করা উচিত ছিল, কেন এটা ভুল হলো। যদি তুমি এইভাবে সেলফ অ্যাসেসমেন্ট করো, তাহলে এই প্রশ্নগুলো তোমার আর কখনো ভুল হবে না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। সবার জন্য শুভকামনা। ভালো থেকো সবাই, সুস্থ থাকো সবাই, এই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।